গুড মর্নিং। ওকে, কে কে জয়েন করছিস? মারিয়া গুড মর্নিং, রিতা গুড মর্নিং। ভালো আছিস সবাই? সবার মন? মারিয়া, মন ভালো? ভেরি গুড, ভালো থাকা ভালো। চল স্টার্ট করি। এর আগের দিনে আমরা কি পড়ছিলাম বলতো? লরেন্স ট্রান্সফরমেশন পড়ছিলাম। লরেন্স ট্রান্সফরমেশনের যে পজিশন আছে, পজিশন অনুযায়ী আমরা লরেন্স ট্রান্সফরমেশন পড়ছিলাম এবং তারপরে দেখছিলাম লরেন্স ট্রান্সফরমেশন একটা হচ্ছে জেনারেল কেস, ওইটাকে যদি স্পেশাল কেস নেই আমরা লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে নেই, লরেন্স ট্রান্সফরমেশনটাই সেটা হচ্ছে গেলিলিয়ান ট্রান্সফরমেশনের মতো কাজ করে। এবার লরেন্স ট্রান্সফরমেশন পজিশনের রেসপেক্টে পড়ছি, এবার তাহলে আমরা কি করব হচ্ছে ভেলোসিটি রেসপেক্টে হচ্ছে পড়বো লরেন্স ট্রান্সফরমেশন। ওকে, দেখি ভেলোসিটি কি দাঁড়ায়। ওকে, গেলিলিয়ান ট্রান্সফরমেশনে যেমন আমরা ভেলোসিটি দেখছিলাম, অ্যাক্সেলারেশন দেখছিলাম, পজিশন দেখছিলাম, এইখানেও পজিশন দেখছি, এবার কি দেখবো আমরা? ভেলোসিটি দেখবো। ওকে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট তোদের জন্য। এইখান থেকে প্রবলেম আসবেই, তোরা যখন নেট দিবি বা হচ্ছে জ্যাম দিবি, যে কোনো জেস্ট দিবি, যে কোনো এক্সামে। আর একটা ইভেন তোদের ইউনিভার্সিটির যে এক্সাম হবে সেইখানেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটার থেকেই প্রবলেম আসে। আর এইখানে প্রবলেম গুলো অনেকে কি করে একটু গোলায় ফেলে, একটু আলাদা টাইপের প্রবলেম হয়। এটা আমি আগে থিওরি পড়াই, যখন প্রবলেম করাবো একদম ইজি ভাবেই করাবো। ওকে, তাহলে ট্রান্সফরমেশন অফ ভেলোসিটি, বা তোদের সিলেবাসে অনেকের লেখা আছে এডিশন অফ ভেলোসিটি, তাহলে এটাকে অন কি বলতে পারিস? এডিশনস অফ ভেলোসিটিস। তাহলে এটা কি দেখ, কিচ্ছু না, আমরা যেমন করছিলাম এইটা ধরে নিয়ে একটা ফ্রেম আছে, এস একটা ফ্রেম আছে, এবার এইখানে আর একটা ফ্রেম আছে হচ্ছে এস প্রাইম ফ্রেম আছে। এইখানে কোনো একটা ইভেন্ট ঘটতেছে, ইভেন্টটার প্যারামিটার এক্স কমা ওয়াই কমা জেড কমা টি। যদি আমরা এক্স অ্যাক্সিস থেকে দেখি, এই ইভেন্টটা আফটার টাইম ডিটি, ওকে, আফটার সাম টাইম ডিটি, এই ইভেন্টটা এইখানে মুভ করে গেল। ওকে, এই ইভেন্টটা মুভ করে গেল, তাহলে এটার আমি সাপোজ এইটা নাম দিলাম। সো এটা কি হবে? এক্স প্লাস ডিএক্স, ওয়াই প্লাস ডিওয়াই, জেড প্লাস ডিজেড, টি প্লাস ডিটি। এই ইভেন্টটার নাম হলো এটা। ওকে, ইভেন্টটার প্যারামিটার গুলো ডিটি টাইমে পরিবর্তন হয়। সো এই ফ্রেমটার ভেলোসিটি কত ছিল? ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল। সো আমরা যদি এই ইভেন্টটা ভেলোসিটি দেখি উইথ রেসপেক্ট টু এস টাইম, তাহলে কি হবে? দেখ, velocity velocity of the event with respect to s frame is ux equal to dx by dt along x axis. Okay, uy equal to dy by dt along y axis, uz equal to dz by dt along z axis. ক্লিয়ার? এবার দেখ, এটা তো এস ফ্রেম থেকে দেখলাম,
এস ফ্রেমের জিনিসটা এবার এস প্রাইম ফ্রেম থেকে দেখতে পাবো আমরা ট্রান্সফরমেশন বের করতেছি, তাহলে এস প্রাইম থেকে দেখলে কি হবে? এস প্রাইম থেকে দেখলে এইটার এই কোঅর্ডিনেট গুলো কি কি হবে? এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম, আর আফটার টাইম ডিটি এটার কোঅর্ডিনেট গুলো কোথায় দাঁড়াবে? দিয়ে এক্স প্রাইম প্লাস ডিএক্স প্রাইম, তারপরে হচ্ছে ওয়াই প্রাইম প্লাস ডি ওয়াই প্রাইম, জেড প্রাইম প্লাস ডিজেড প্রাইম, টি প্রাইম প্লাস ডিটি প্রাইম, ইভেন্ট গুলো এটা দাঁড়াবে। ওকে, তখন ওই ইভেন্টের ভেলোসিটি এস প্রাইমের রেসপেক্টে কত হবে? ভেলোসিটি অফ দ্য ইভেন্ট with respect to s prime frame ux prime equal to হবে dx prime by dt prime along x axis। x axis বল বা x prime axis বল দুটোই একই জিনিস। ওকে, তারপর uy prime equal to হবে dy prime by dt prime along y axis। uz prime equal to হবে dz prime by dt prime along z axis। এবার আমাদের এটা বের করতে লাগবে। আমরা কি জানি? we have লরেন্স ট্রান্সফরমেশন থেকে আমরা একটা জিনিস দেখছি, x prime equal to দেখছি গামা ইনটু x মাইনাস vt। সো এখান থেকে যদি আমাদের dx prime লাগবে তো dx prime বের করে নিই। dx prime equal to আসবে গামা কনস্ট্যান্ট dx মাইনাস v, ভেলোসিটি v কনস্ট্যান্ট, তাহলে v v দেখবে t জায়গায় হবে হচ্ছে dt। এন্ড আমরা আরো একটা জিনিস দেখছি t প্রাইম ইকুয়াল টু কি থাকে? y প্রাইম ইকুয়াল টু y থাকে, তার মানে dy প্রাইম ইকুয়াল টু dy। তারপরে z প্রাইম ইকুয়াল টু কি থাকে? z, ইটস মিন dz প্রাইম ইকুয়াল টু আসলো dz, এন্ড t প্রাইম ইকুয়াল টু থাকে গামা ইনটু t মাইনাস vx বাই c স্কয়ার। সো এখান থেকে আসবে dt প্রাইম ইকুয়াল টু আসবে গামা ইনটু dt মাইনাস v কনস্ট্যান্ট dx বাই c ওভার কনস্ট্যান্ট। ক্লিয়ার আছে একটু? তো এখানে বসাই দিই। সো ux prime equal to that কি আছে? dx prime by dt prime। ওকে, তাহলে dx prime এর মান পুট করে দেই এখান থেকে ভ্যালু পুট করি গামা ইনটু dx মাইনাস vt বাই dt prime এখানে আছে, তাহলে গামা ইনটু dt মাইনাস v dx বাই h c স্কয়ার। গামা গামা ক্যান্সেল আউট হলো, সো এখান থেকে আমাদের পড়ে আসলো ux prime ইকুয়াল টু এটা হচ্ছে ওইখানে একটা এটা dt হবে। তো এখান থেকে যদি আমি dt কমন নেই তাহলে আসবে dx বাই dt মাইনাস v বাই, এখান থেকে যদি নিচ থেকেও dt কমন নেই তাহলে আসবে হচ্ছে 1 মাইনাস v বাই c স্কয়ার dx বাই dt। তাহলে যদি এখানে ux প্রাইম ইকুয়াল টু লিখি dt dt ক্যান্সেল আউট হলো, তাহলে dx বাই dt মানে এখানে দেখতে পারি dx বাই dt মানে হচ্ছে ux, অর্থাৎ ভেলোসিটি অফ দা ইভেন্ট or of the particle with respect to s frame along x axis। ওকে, তো এটা আসলে হচ্ছে ux মাইনাস v বাই 1 মাইনাস v ux বাই c স্কয়ার। and এবার দেখ একটা জিনিস বলে নেই, আমরা যখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করছিলাম মনে আছে মারিয়া? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের vx ইকুয়াল টু কত আসছিল বলতো? vx প্রাইম ইকুয়াল টু কত আসছিল? vx প্রাইম ইকুয়াল টু আসছিল vx মাইনাস v, এটা আসছিল। হ্যাঁ,
তাহলে এইখানে দেখো লরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ভেলোসিটি কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেল, এক্সপ্রেশনটা অনেক ভাবে চেঞ্জ হয়ে গেছে, এইটুকু মাথায় রাখতে লাগবে। ওকে, যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন যতটা ইজিলি হয়েছে এখানে কিন্তু হইল। ওকে, এবার দেখ সিমিলারলি আমরা কি করব, ওয়াই অ্যাক্সিস এর দিকে বের করব। ওয়াই অ্যাক্সিস এর দিকে বের করার সময় কি হবে, তাহলে এইখানে মান পুট করে দেব, ইউ ওয়াই প্রাইম ইকুয়াল টু ডি ওয়াই প্রাইম, ডি ওয়াই প্রাইম ইকুয়াল টু ডি ওয়াই আছে, আর ডিটি প্রাইম এর মান হচ্ছে এটা গামা ইনটু ডিটি মাইনাস ভি ডিএক্স বাই সি স্কয়ার। তাহলে ইউ ওয়াই প্রাইম ইকুয়াল টু আসবে ডি ওয়াই গামা মানে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর এখান থেকে ডিটি কমন নিলাম, তাহলে 1 মাইনাস ভি ডিএক্স বাই ডিটি, আর এখানে হচ্ছে সি স্কয়ার আসলো। তো এটাকে লেখা যায় ইউ ওয়াই প্রাইম ইকুয়াল টু, এই ডিটি টাকে উপরে নিয়ে যেতে পারি, তাহলে ডি ওয়াই বাই ডিটি এমন আকারে লিখতে পারি, আর এইটা 1 বাই সামথিং আছে এটাও উপরে চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বাই, এটা হচ্ছে 1 মাইনাস ভি ইউএক্স, এটা হচ্ছে ইউএক্স বাই হচ্ছে সি স্কয়ার। সো এটাকে যদি সাজায় রাখি আমরা পাচ্ছি ইউআই প্রাইম ইকুয়াল টু আসছে দেখ ডিওয়াই বাই ডিটি মানে কত, dy by dt মানে হচ্ছে uy, that is velocity of the event or particle with respect to s frame along y axis। তো এটা দিয়ে দিচ্ছি আমরা uy root over 1 minus v square by c square 1 by v ux by c square। ওকে, তাহলে সিমিলারলি আমরা কি বের করতে পারবো, এটাও বের করতে পারবো ইউজেড প্রাইম। ওকে, সিমিলারলি ইউজেড প্রাইম আমরা বের করে নেব। এবার ইউজেড প্রাইম বের করার সময় একটা জিনিস মানে বের করতে পারিস নরমালি, বা আমি সিমিলারলি লিখতে পারি। এই দুটো এক্সপ্রেশন ভালো করে দেখ, নিচেরটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র উপরেরটাই চেঞ্জ হচ্ছে। তাহলে ইউজেড প্রাইম ইকুয়াল টু আসতেছে ইউজেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বাই 1 মাইনাস ভি ইউএক্স বাই সি স্কয়ার। বের করেও চাস, বের করতেও পারিস, বা সিমিলারলি লিখতে চাস। তো এই তিনটা আসলে আমাদের কি হচ্ছে ভেলোসিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন। এবার লিখে নিই। লিখে নে, লেখা হলে বলবি।
এটুকু লেখে নেন। রীতা মারিয়া তোরা কি সবাই হোস্টেলে থাকিস? ওকে, কার কোনটা হোস্টেল? এবার দেখ তাহলে ভেলোসিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলাকে আমি একসাথে লিখতেছি। একই। ওকে, একই হোস্টেলে। তো লরেন্স ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন ইকুয়েশন ফর ভেলোসিটি, ভেলোসিটির জন্য এটা আসলো। এগুলা কিন্তু মুখস্থ রাখতে লাগবে না, তাছাড়া কিন্তু অঙ্ক করতে পারবে না। ইউএক্স প্রাইম ইকুয়াল টু আসবে হচ্ছে ইউএক্স মাইনাস ভি বাই 1 মাইনাস ভি ইউএক্স বাই সি স্কয়ার। তারপর হচ্ছে ইউ ওয়াই প্রাইম ইকুয়াল টু আসবে হচ্ছে ইউ ওয়াই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বাই 1 মাইনাস ভি ইউএক্স বাই সি স্কয়ার। and uz prime equal to হচ্ছে uz root over 1 minus v square by c square by 1 minus v ux by হচ্ছে c square। ওকে, ঠিক আছে লিখিস। কি বললি? ইউআই প্রাইমে ওয়াই প্রাইম হতো না? কোনটার কথা বললি? ইউআই প্রাইম? তবে তো ঠিকই আছে মনে হচ্ছে। ওইটার কথা বললি নাকি? এটা কিন্তু এই দেখ dy প্রাইম ইকুয়াল টু dy, ঠিক আছে। ও এটা, এগুলো একই থাকে, এবং একই অ্যাক্সিস না, কোনো প্রবলেম নেই। কারণ আমরা জানি ওয়াই অ্যাক্সিস এর সাথে ওয়াই প্রাইম অ্যাক্সিস প্যারালাল থাকে, এক্স অ্যাক্সিস এর সাথে এক্স অ্যাক্সিস এক্স প্রাইম প্যারালাল থাকে, ওই জন্য যেটাই দেখ একটা প্রবলেম নেই। তাহলে বলতো এবার ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ফর ভেলোসিটি পড়ার জন্য কি করতে লাগবে তোদের? এর আগের দিন বলছিলাম ইনভার্সের জন্য কি করতে লাগবে, কি চেঞ্জ করতে লাগবে, একবার বলবি। কে মাইনাস বি করতে লাগবে, ভেরি গুড। তাহলে ইনভার্স লেখার সময় শুধু ভি এর জায়গায় মাইনাস বি করে দে।
ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ফর ভেলোসিটি, তাহলে আসবে ux ইকুয়াল টু আসবে ux প্রাইম প্লাস v বাই 1 প্লাস v ux প্রাইম বাই স্কয়ার, uy ইকুয়াল টু আসবে হচ্ছে uy প্রাইম রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার বাই 1 প্লাস v ux প্রাইম বাই uz equal to আসবে uz prime root over 1 minus b square by c square. Okay, এগুলো হচ্ছে ইনভার্স। লেখা হলে সবাই জানায় দিবি। ওকে, রশ্মিকা তোকে অনলাইনে দেখাচ্ছে না কেন? ওকে, ঠিক আছে। তো আমাদের ভেলোসিটি গেল, এই আমাদের ভেলোসিটির নরমাল ইকুয়েশন আর ইনভার্স দুটোই কিন্তু মুখস্থ রাখিস, মানে একটা মুখস্থ রাখলে আর একটা তো এমনি হবে। আর ভেলোসিটির প্রবলেম আমরা সলভ করবো, অনেক প্রবলেম সলভ করবো যাতে এখানে না আটকায়। থিওরিটা কমপ্লিট করে নিই। আর মেবি 3টে ক্লাস লাগবে, তাহলে থিওরিটা কমপ্লিট হয়ে যাবে, তারপর প্রবলেম। এবার শোন, নর্মাল একটা কোশ্চেন করি, তোরা কোনো কিছুর লেন্থ মেজার করিস কেমন করে? ঠিক আছে, আজকে দেখো লেন্থ মেজার করার জিনিসটাকে নতুন করে বোঝার চেষ্টা করবো, নতুন করে দেখার চেষ্টা করবো যে আমরা লেন্থ মেজার করি কেমন। লেন্থ মেজার করার জন্য কি করবে বলতো? সাপোজ ধরে নে
তুই এটার লেন্থ মেজার করতেছে স্মার্ট কার্ডটা, কি করবি? একটা স্কেল নিবি, স্কেল বসাবি, স্কেল বসায় এই প্রান্ত দেখবি, এই প্রান্ত দেখবি, দেখার পর কি করবি? এটা মাইনাস এটা করে দিবি, বড়টা মাইনাস ছোটটা করে দিবি, তাহলে কি পাওয়া যাবে? এটা লেন্থ পাওয়া যাবে। এটা সবাই করিস, ওকে, স্কেল দিয়ে মাপিস। এবার তোকে কি বলি, ধরে আমি বললাম এই বোর্ডটার লেন্থ মেজার, বোর্ডটার লেন্থ মেজার করার জন্য এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম যে তুই ভাব তোর স্কেল অনেক বড়, তোর স্কেল নিয়ে সমস্যা নাই যে এটা এমন করে এমন করে, ঠিক আছে, অমনটা মাপতে লাগবে না, তুই নর্মালি ভাব যে বড় একটা স্কেল আছে তোর কাছে, তুই এই প্রান্ত থেকে এই প্রান্ত স্কেল বসাইতে পারিস, তাহলে কেমন করে মাপবি বলতো? সোজা কি করবি? স্কেলটা এখানে বসাবি, বসানোর পর এইখানে ডাটাটা দেখবি, দেখার পর হাঁটবি, হাঁটতে হাঁটতে চলতে চলতে এইখানে আসবি, এইখানে এসে এবার কি করবি? এইখানকার ডাটাটা দেখবি, ডাটাটা দেখে তারপরে এটা মাইনাস এটা করবি, এই বোর্ডের কি পাওয়া যাবে? লেন্থ পাওয়া যাবে। কিন্তু কেমন করে মাপবি? যদি আমি কন্ডিশন দেই যে তুই এইখানে দাঁড়ায় আছিস, তুই সামনে দাঁড়ায় আছিস, ওকে, কিন্তু এই বোর্ডটা মুভ করতেছে, কন্ডিশনটা বস যে তুই সামনে দাঁড়ায় আছিস, তুই যে ফ্রেমে দাঁড়ায় আছিস তোর ফ্রেমটা রেস্ট ফ্রেম, তুই এমন করে চুপচাপ দাঁড়ায় আছিস, কিন্তু এইটা হচ্ছে মুভ করতেছে। এটা যদি মুভ করে তাহলে মাপার বুদ্ধি কি? কারণ না তুই ভাব, স্কেল যতক্ষণে স্কেল এমন করে ধরবি অতক্ষণে এই প্রান্তটা হয়তো দেখছিস, এই পাশের প্রান্তটা দেখছিস এন্ডটা, কিন্তু ওই এন্ডটা অলরেডি কি দূরে সরে গেছে, বা ওই এন্ডটা যতক্ষণে দেখছিস এই এন্ডটা কি এইদিকে চলে আসছে, তখন লেন্থ মেজার করা কেমন কঠিন বল? বুঝছিস ঘটনাটা পুরো জিনিস? যে যদি মুভ করে তখন লেন্থ মেজার করতে পারবি না, কারণ তুই যে স্বাভাবিক জিনিস, তুই যদি এইখানে একবার দেখিস তারপরে কিছুক্ষণ পর এইখানে দেখিস অলরেডি এটা কি করবে? সরে যাবে, তাহলে এক্সাক্ট কোনো জিনিস পাবি না। সো আমাদের দেখ কোনো জিনিসের লেন্থ মেজার করার সব থেকে বড় কন্ডিশন কি? সেম টাইমে কি করা? দুই পাশের এন্ডটাকেই মেজার করা, মানে ডাটাটা যখন নিচ্ছি তখন আমরা সেম টাইমে নিই, যেটা মুভ করতেছে ঠিক আছে, তাহলে তুই এক্স্যাক্টলি একই টাইমে নিতে লাগবে, স্কেল নিলি এই পাশে আর ওই পাশে একই টাইমে দেখলি, তখনই কি করতে পারবি? হচ্ছে মেজার করতে পারবি। কিন্তু যখন এটা রেস্টে থাকে, ধরি না এই ফ্রেমটা রেস্টে আছে, এই বোর্ডটা রেস্টে আছে, তখন এর লেন্থ মেজার করা কোনো কঠিন কাজ না, কারণ তার টাইম তো রেস্টে, টাইম চেঞ্জ হচ্ছে না, তার জন্য তুই একবার এইখানে দেখছিস তারপরে ধীরে ধীরে গিয়ে ওইখানে দেখছিস, কোনো প্রবলেমই হয়নি, ওকে। কিন্তু মুভিং হলে, মুভিং জিনিসের লেন্থ মেজার করার জন্য তোকে মনে রাখি যে কি করতে লাগবে? একটা নির্দিষ্ট টাইমে, অর্থাৎ যে মোমেন্টে তুই এই প্রান্তটা মেজার করবি ওই মোমেন্টে কি করতে লাগবে? এই প্রান্তটাও এই এন্ডটাও কি করতে লাগবে? তোকে মেজার করতে লাগবে। এই জিনিসটা বুঝছিস সবাই? ওকে, লেন্থ মেজার করার এটাই হচ্ছে কন্ডিশন, ওকে, যে একই টাইমে লেন্থ মেজার করতে। এবার আমরা যেহেতু এসটিআর করতেছি, তার মানে একটা রেসপেক্টে আরেকটা মুভ করবে, ওটাই এসটিআর, রিলেটিভ ভেলোসিটি থাকবে, ওটাই এসটিআর। সো আমরা এইখানে দেখি লেন্থ কেমন করে মেজার করতে পারি যখন একটা রেসপেক্ট একটা মুভ করতেছে, অর্থাৎ আমি যে কন্ডিশনটা বললাম যে আমি এখানে রেস্ট ফ্রেমে দাঁড়ায় আছি আর এটা মুভ করতেছে, ওকে, তাহলে আমরা কেমন করে লেন্থ মেজার করব? ওকে, তবে ধর এটা একটা ফ্রেম আছে, এস ফ্রেম আছে, একটা ইনার্শিয়াল ফ্রেম আছে নরমাল রেস্টে, এবং এইটার রেসপেক্টে আরেকটা ফ্রেম আছে, এস প্রাইম ফ্রেম আছে, একবার বুঝে নিই, যার উপর একটা লেন্থ রাখা আছে, কোন একটা দণ্ড ধরলাম, ওকে, আমার একটা লেন্থ রাখা আছে। এবার এই ফ্রেমটা আমরা সবাই জানি এস প্রাইম ফ্রেমটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যায়, সো আমার যদি এটার লেন্থ মেজার করতে লাগে, এটার লেন্থ মেজার করার জন্য কি হচ্ছে? এই ফ্রেমটাকে দেখলে এটা কি করতেছে? মুভ করতেছে, তাহলে একটা নির্দিষ্ট টাইমে মেজার করতে লাগবে, ওকে। এবার একটা জিনিস দেন,
যদি আমরা এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে দেখি তাহলে এটার লেন্থ কেমন করে মেজার করব? এটার যে সাপোজ এ এক্স প্রাইম দিল আর এই এনটার নাম কি দিলাম আমরা, সাপোজ এক্স বি নাম দিলাম। ওকে, সেকেন্ড প্রান্তটার নাম বি দিলাম। ওকে, তাহলে এক্স প্রাইম বি, ভালো করে রাখতো, এক্স বি প্রাইম মাইনাস এক্স এ প্রাইম, এটা কি আসলো? লেন্থ আসলো না, লেন্থ অফ দা রড সাপোজ বললাম। এবার আমাকে একটা জিনিস বল সবাই, অ্যান্সার দিবি, হ্যাঁ? এই যে আমি জিনিসটা মাপলাম, এইটা আমি কোথায় থেকে মাপলাম বলতো? এস প্রাইম ফ্রেম থেকে মাপলাম। এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এই লেন্থটা বা এই রডটা কি মুভ করতেছে না রেস্টে আছে? এটা বল, এটা মুভ করতেছে না রেস্টে আছে? আমাকে একটু শুধু বল। এস প্রাইমের রেসপেক্টে এই রডটা কিসে থাকবে? ওকে, আর কেউ? মারিয়া, রিতা? ওকে, শোন, অ্যাকচুয়ালি এটা রেস্টে আছে। কেমন করে রেস্টে আছে মানেটা বুঝ। অনেকের, হ্যাঁ, অনেকের এটা বুঝতে প্রবলেম হবে। শোন, নর্মাল কথাটা, এইটা ধরি নে রাস্তায় দাঁড়ায় থাকা একটা লোক, আর এইটা ধরি নে একটা চলন্ত গাড়ি। ওকে, এটা রাস্তায় দাঁড়ায় থাকা লোক, তুই স্টেশনে দাঁড়ায় আছিস, বাস স্টপে দাঁড়ায় আছিস, আর এটা হচ্ছে একটা রাস্তায় চলন্ত গাড়ি। এবার এই রডটা নিয়ে তুই চলন্ত গাড়িতে উঠছিস। তাহলে চলন্ত গাড়িতে যদি উঠছিস, তাহলে চলন্ত গাড়ির রেসপেক্টে এই রডটা কি আছে? রেস্টে আছে না? তোরা যেটা দেখিস গাড়িতে বসে থাকলে গাড়ির রেসপেক্টে সব সিট গুলো কি আছে? রেস্টে আছে। গাছগুলো কি করতেছে? মুভ করতেছে। তাহলে এইখানে গাড়ির ভিতরে যা কিছু আছে রেস্টে আছে না? তো আমরা যদি এস প্রাইম ফ্রেম থেকে দেখি, এস প্রাইম ফ্রেম থেকে দেখলে এই রডটা কি থাকবে? রেস্টে থাকবে। ওকে, যখন এস ফ্রেম থেকে দেখবো তখন দেখবো যে মুভ করতেছে, অর্থাৎ রাস্তা থেকে দেখলে মনে হবে গাড়ি মুভ করতেছে। কিন্তু গাড়ির ভিতর থেকে গাড়িতে বসলে গাড়ির ড্রাইভার কোনোদিন তুই দেখবি না যে মুভ করতেছে। গাড়ির ভিতরে সবকিছুই কি আছে? রেস্টে আছে। ওকে, তার মানে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এই রডটা কি আছে? রেস্টে আছে। তার জন্য এটাকে কি বলবো আমরা? রেস্ট লেন্থ। ভালো করে বুঝিস, এই জন্য এটাকে কি বলি আমরা? রেস্ট লেন্থ। ওকে, দেখ, এস প্রাইমের রেসপেক্টে এই ফ্রেমে যা কিছু থাকবে রেস্টে থাকবে। ওকে, এবার দেখ, তাহলে এটা কোন ফ্রেম থেকে দেখলাম? এস প্রাইম ফ্রেম থেকে দেখলাম। এবার যদি এস ফ্রেম থেকে দেখিস তাহলে কি দাঁড়াবে জিনিসটা? দেখ, এস ফ্রেম থেকে দেখলে এইটার কোঅর্ডিনেট কি দাঁড়াবে? এটা কোনো একটা কোঅর্ডিনেট এক্স এ হবে, আর এটা কি হবে? এক্স বি হবে, এমন কিছু একটা কোঅর্ডিনেট থাকবে। তাহলে দেখ কি আছে? এক্স বি মাইনাস এক্স, এই লেন্থটা এটা কোথায় থেকে দেখতেছি? এটাও কি লেন্থ? এটাও কি না? লেন্থই না, এক্স বি মাইনাস এক্স। কিন্তু এটা কোন থেকে দেখতেছিস? এস ফ্রেম থেকে দেখতেছিস। এস ফ্রেম অর্থাৎ রাস্তায় দাঁড়ায় থেকে দেখতেছিস। এবার গাড়িটা মুভ করে গেল, তার জন্য এই যে ফ্রেমটা পাইছি, এই ফ্রেমটার নাম কি হবে তাহলে? মুভিং ফ্রেম। ওকে, তো এটাকে কি বলবো আমরা? মুভিং লেন্থ। ওকে, তো আমরা যে ফ্রেমে থাকি ওই ফ্রেমে যদি মাপি ওইটা রেস্টে থাকে বা প্রপার লেন্থ বলে, এটাকে রেস্ট লেন্থ বা প্রপার লেন্থ বলে। প্রপার লেন্থ। আর এটা হচ্ছে মুভিং লেন্থ বলে বা ইমপ্রপার লেন্থ বলে। ইমপ্রপার। এবার এদের দুজনের মধ্যে রিলেশন বের করবো আমরা। রিলেশন বের করলেই শেষ। এবার আমরা দুটো ইভেন্ট নিই। ইভেন্ট ওয়ান নিই। আমি যেমন করে বললাম, তোকে মাপতে লাগবে, একসঙ্গে মাপতে লাগবে। ঠিক আছে, মেজার এটাকে কি বলে? লেফট সাইড। ওকে, লেফট এন্ড, লেফট এন্ড মেজার করতেছি। ইভেন্ট ওয়ান নিলাম, লেফট মেজার, লেফট এন্ড। প্যারামিটার কি হবে? প্যারামিটার
এক্স এ মেজার করব, এক টাইম পি তে মেজার করব। তারপরে ইভেন্ট 2 নিলাম, ইভেন্ট 2 তে এই প্রান্তটা মেজার করি, তাহলে কি দিব, মেজার রাইট প্যারামিটার কি হবে তখন xb, t সেম টাইমে নিব, কিন্তু বারবার বলতেছি লেন্থ মেজার করার সময় সেম টাইমে নিতে হবে। মানে গ্রাফ করলে যেমন করিস, একবার দেখিস ভ্যালু প্লট করিস, আমরা এমন করে ভ্যালু গুলো লিখে নিই। ওকে, সো এস প্রাইম ফ্রেম থেকে দেখলে কি হবে, তো অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন থেকে দেখতে আমরা কি জানি, x ইকুয়াল টু আসে হচ্ছে x মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আমরা যদি এই প্রান্তটা মেজার করি, তাহলে এখানে কি হবে, x a প্রাইম x a ভিটি, বাকি সব কি আছে হচ্ছে ঠিক আছে। ওকে, এন্ড t প্রাইম ইকুয়াল টু আসবে হচ্ছে, আমরা কি জানি t মাইনাস vx, কি ছিল t ইকুয়াল টু, ওকে, তার আগে তাহলে এটাই বের করে নিই, এটা তো t দরকারও নেই, আমাদের হচ্ছে a আর b লাগবে। তাহলে xb প্রাইম ইকুয়াল টু আসবে হচ্ছে xb মাইনাস vt বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, নাও আমাদের এটা লাগে, এটা মান বসায় দিই, xb প্রাইম মাইনাস xa প্রাইম, তাহলে ভ্যালু বসাইলে ভ্যালু পুট করলে আসবে হচ্ছে, এদের কমন যাবে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, xb মাইনাস vt মাইনাস xa প্লাস vt, তাহলে vt vt ক্যান্সেল আউট হলো, তো আসলো xb প্রাইম মাইনাস xa প্রাইম ইকুয়াল টু আসলো 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার xb মাইনাস x। সো এটা দেখ কি আসলো, xb মাইনাস x, এটার নাম দিলাম আমরা রেস্ট লেন্থ, এটা কি গেল রেস্ট লেন্থ বাই, এটার নাম কি দিছি আমরা মুভিং লেন্থ, আর নিচে কত আসলো 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর আমরা কি বলতে পারি, রেস্ট লেন্থ ইকুয়াল টু গামা ইনটু মুভিং লেন্থ। তো আমাকে এখন তোরা একটা জিনিস শুধু বল, এই এই যে আমরা ফর্মুলাটা পাইলাম বা এই যে এক্সপ্রেশনটা পাইলাম, এই এক্সপ্রেশন থেকে তোরা বল রেস্ট লেন্থ বড় না মুভিং লেন্থ বড়, কে বড় কে ছোট বল তো, এক্সপ্রেশনটা দেখ, দেখে বল। এক্সপ্রেশনটা একটু দেখ, দেখে বল রেস্ট লেন্থ বড় না মুভিং লেন্থ বড়। ওকে, ইয়েস, একদম। এর আগের দিন বললাম না, এটা কাজে লাগবে, গামা কি হচ্ছে আমরা জানি গ্রেটার দেন 1, গামা গ্রেটার দেন 1 হলে ওকে রেস্ট লেন্থ কি হচ্ছে বড়, মুভিং লেন্থ কি হচ্ছে ছোট। এবার শোন একটু, কেউ লেখিস না, 1 মিনিট ভালো করে শোন, খুবই ইম্পর্টেন্ট। তার মানে তুই একটা জিনিসের লেন্থ মেজার করতেছিস, লেন্থ মেজার কোন ফ্রেম থেকে করতেছিস তার উপর কি করতেছে ডিপেন্ড করতেছে, ঠিক আছে না। দেখ, যদি তুই যে ফ্রেমে দাঁড়ায় আছিস, মানে যে ফ্রেমে দাঁড়ায় আছিস ওই ফ্রেমের জিনিসটাই যদি মেজার করিস, তাহলে তাহলে ওটা কি পাবি রেস্ট লেন্থ। কিন্তু ওইটা যদি অন্য কেউ মাপতেছে, ধরে নে রাস্তায় দাঁড়ায়, বাসে কেউ আছে, বাসে দাঁড়ায় একটা লেন্থ মাপতেছে বাসের লোকটা,
ওর কাছে ধরে নে কত দিল 7 সেন্টিমিটার লেন্থ পাই, কথা আমি একটা এক্সাম্পল বলতেছি। ওই লেন্থটাকে যদি কেউ ধরে নে রাস্তায় দাঁড়ায় মেজার করে, সে কত পাচ্ছে? সাপোজ হচ্ছে 5 সেন্টিমিটার পাচ্ছে। তাহলে মুভিং লেন্থ কি হচ্ছে? যেটা লেন্থ মুভ করতেছে, মুভিং লেন্থ কি করতেছে? ছোট হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই ফেনোমেনাটাকে বলি আমরা লেন্থ কন্ট্রাকশন। অর্থাৎ যখনই কোনো জিনিস মুভ করে তখন ওর লেন্থ কি হয়ে যায়? হচ্ছে ছোট হয়ে যায়। ওকে, তাহলে মুভ করলে লেন্থ কি হবে? ছোট হবে। এটাকে বলি লেন্থ কন্ট্রাকশন। তার জন্য এই ফেনোমেনা এটি কি হবে? লেন্থ কন্ট্রাকশন। ওকে, তাহলে সিন্স gamma greater than 1, so rest length greater than moving length. Okay, this phenomenon known as length contraction. তাহলে মজাদার জিনিস দেখলি যে লেন্থ তো কিন্তু ডিপেন্ড করতেছে ফ্রেমের উপর, ফ্রেমটা কোন ফ্রেমে আছে তার উপর। এবার তোদের যদি কেউ বেশি লম্বা হয়ে যায়, ছোট হইতে লাগে, বেশি স্পিডে দৌড়াবি, ছোট হয়ে যাবে, ঠিক আছে? মুভিং লেন্থ কন্ট্রাক্ট করা যাবে, ছোট হয়ে যাবে। ওকে, এটা এবার লেখে নি, আর কোনো কিছু না বুঝলে বলিস। ওকে, বাট মনে রাখি যে লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে শুধু আসবে, লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে এত কিছু আসবে না, কারণ ভি এর রেসপেক্টে সি অনেক বড়। যদি ভি এর মান বেশি হয়, লাইটের স্পিডের আশেপাশে হয়, তখন এগুলো জিনিস বোঝা যাবে। লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে এত কিছু বোঝা যাবে। ওকে, তখন কারটা ভি এর মান খুবই ছোট, এটাকে বিয়োগ করলে প্রায় নেগলেক্ট হয়। রিতা, মারিয়া, সুরাজ, সবাই বুঝছিস এটা? কোনো প্রবলেম? ওকে, তোদের একটা কথা শুনি না,
লেখা হইলে শোন, যে আমি যে এই যে জিনিসগুলা বললাম, এগুলো কিন্তু ফর্মুলা কোনোদিন এমন করে মুখস্থ করিস না। ভালো করে শোন, একটা জিনিস, এটা অঙ্ক করার সময় না তাহলে গন্ডগোল করবি তোরা। সেটা হচ্ছে কোনোদিন মুখস্থ করিস না যে প্রাইমটাকে রেস্ট লেন্থ বলা হয় আর নন প্রাইমটাকে মুভমেন্ট লেন্থ বলা হয়। এটা কিন্তু একদম ভুল করেও এই জিনিসটা ভাবিস না। তোদের মাথায় এটাই চলবে, দেখিস পরবর্তীতে যে প্রাইম যেটা থাকবে ওটা রেস্ট লেন্থ, যেটা হচ্ছে নন প্রাইম থাকবে ওটা হচ্ছে মুভিং লেন্থ। এটা কোনোদিন ভাবিসও না। তোরা কনসেপ্টটা মনে রাখতে লাগবে। কনসেপ্ট কি? তুই যে ফ্রেমে বসে আসিস ওই ফ্রেমেই বসে যদি ওই ফ্রেমের কোন জিনিস মাপিস, ওইটা সবসময় রেস্টে থাকে। ওকে, আমি যদি ঘরে বসে থাকি, ধরে আমি উদাহরণ দিতেছি, আমি যদি ট্রেনে বসে থাকি, ট্রেনের রেসপেক্টে ট্রেনের দেওয়াল টাওয়ার সব ট্রেন কি থাকে? রেস্টে থাকে। ট্রেনে বসে থাকা কোনো প্যাসেঞ্জারের রেসপেক্টে ট্রেন অলওয়েজ কি থাকে? রেস্টে থাকে। ওকে, এবার বাইরে থাকা প্যাসেঞ্জারের রেসপেক্টে যদি দেখি আমরা, তখন হচ্ছে কি হবে? ওটা মুভ করবে। কিন্তু অন্যটাও তো সত্য, হয়তো পুরো ক্যালকুলেশনই করতেছে কেউ বাইরে থেকে। এবার বাইরে থেকে যখন ক্যালকুলেশন করবে তখন কি করবে? বাইরেই রডটা রাখছে, সাপোজ কথার কথা, তাহলে বাইরে যদি ওই লেন্থটা মাপে, ঠিক আছে, তখন কিন্তু ওইটাই রেস্ট লেন্থ হবে, আর ট্রেনে থাকা লোকটার কি হবে? মুভিং লেন্থ হবে। সো এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এবার কোথায় থেকে মাপতেছে ওইখান থেকে দেখতে লাগবে। ওকে, জিনিসটা রাখছে কোথায়, মানে আমি কথা বলতেছি এটাই যদি এই ফ্রেমে থাকতো তাহলে এটা কিন্তু আবার ঘুরে যাইতো জিনিসটা। ওকে, তখন এটা কি হইতে হচ্ছে মুভিং লেন্থ, এটা কি হইতো? রেস্ট লেন্থ। তার জন্য কেউ কোনোদিন এমন করে মুখস্থ করবি না যে প্রাইমটা হচ্ছে রেস্ট আর যে নন প্রাইমটা মুভিং। কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোথায় থেকে মাপতেছিস, না হলে গন্ডগোল হয়ে আছে। ওকে, যখন প্রবলেম সলভ করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আর মুখস্থ রাখবি কোনটা? এইটা মুখস্থ রাখবি, রেস্ট লেন্থ ইকুয়াল টু মুভিং লেন্থ বাই এটা। এই ফর্মুলাটা মুখস্থ রাখবি। আর এই প্রাইম নন প্রাইম এগুলা হচ্ছে প্রবলেম দেখে আমরা ঠিক করে নেবো বাকি সব। ওকে, তোদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এখানে, দেখ এই নোটটা কিন্তু কমপ্লিট হয়েছে, তারপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। যদি আমি এখানে একটা জিনিস লিখতে গেছিলাম, মনে আছে কিনা, এই যে টি প্রাইম লিখতে গেছিলাম, তাহলে টি এ প্রাইম যদি মাপি, একটা জিনিস ভালো করে দেখো, আমাদের ফর্মুলাটা কি ছিল? টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ছিল। তাহলে যদি টি এ মাপি এটা হবে এ, এটা হবে এ। আর টি বি যদি মাপি, একটু বস, কনফিউজ হইস না, নরমাল জিনিস, বি এক্স বি বাই হচ্ছে সি স্কোয়ার আর রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমাকে বলতো টি এ প্রাইম আর টি বি প্রাইম এই দুটোই ডিফারেন্ট। টি এ প্রাইম নট ইকুয়াল টু কি হচ্ছে? টি বি প্রাইম, বোথ আর ডিফারেন্ট, তাই তো? এই এক্সপ্রেশন দুইটা থেকে দেখতো এই দুটো আলাদা। কিন্তু আমি এতক্ষণ ধরে চিৎকার করতেছিলাম যে একই টাইমে মাপতে লাগবে, একই টাইমে মাপতে লাগবে, একই টাইমে মাপতে লাগবে, কিন্তু এইখানে তো মাপার টাইম দুটো আলাদা। এ প্রান্ত মাপার টাইম আলাদা, বি প্রান্ত মাপার টাইম আলাদা। তাহলেও হইল কেমন করে? এই জিনিসটা বোঝার চেষ্টা কর, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। দেখ, এটা জিনিস বোঝার জন্য আমার প্রথম এক্সাম্পলটা মনে হয় যে যদি সবকিছু রেস্টে থাকে, আমিও রেস্টে আছি, বোর্ডটাও রেস্টে আছে, বোর্ডের লেন্থ মাপবো, তাহলে আমি কি করতে পারি? স্কেল ধরলাম, স্কেল ধরে এখানে একবার দেখলাম, তারপরে যদি ইচ্ছা করে, আমি এত যদি অলস হই, আমি একদিন পরে দিয়েও কি করতে পারি? এখানে মাপতে পারি, আলাদা আলাদা টাইমেও মাপতে পারি, কারণটা রেস্টে আছে। ওকে, রেস্টে থাকলে তুই আলাদা টাইমেও মাপতে পারিস, এটা 1 মিনিট আগে মাপলি, এটা হচ্ছে 1 মিনিট পরে মাপলি, তবু হবে। ওকে, সো এইখানেও দেখ এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এইটা কি আছে? রেস্টে আছে। আর এই যে টাইম গুলো নিলাম, এগুলো কি হচ্ছে? প্রাইমের টাইম নিলাম, অর্থাৎ এস প্রাইম ফ্রেমে তুই যখন ইচ্ছা মাপ, কিছু যাই আসে না। ওকে, অর্থাৎ এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এই রডটা কি আছে? রেস্টে আছে। ওকে, এই জন্য টাইম গন্ডগোল হলেও কিছু যায় আসে। ক্লিয়ার আছে?
কিন্তু এস ফ্রেম থেকে দেখলে এস ফ্রেমে কিন্তু একসাথে মাপতে লাগবে। একসাথে মাপা জন্যই আমরা কি নিলাম, দেখ এটাও টাইম কি নিছি টি নিছি, এটাও টাইম কি নিছি টি নিছি, পুরো জিনিসটা একসাথে মাপতে লাগবে। ওই জন্য এস প্রাইম থেকে একসাথে মাপতে লাগবে। তার জন্য এ প্রান্ত টি টাইমে মাপছি, বি প্রান্ত টি টাইমেই মাপছি। এটা বুঝছিস কি বুঝিস নাই বলা পুরো জিনিসটা। ওকে, মাথার মধ্যে একবার ক্লিয়ার করে নিস যে যখন রেস্ট ফ্রেমে মাপবো, সবাই রেস্টে আছি, বোর্ড রেস্টে আছে, আমি রেস্টে আছি, অবজারভার রেস্টে আছে, বা হচ্ছে সব রেস্টে আছে, তখন আলাদা আলাদা টাইমে মাপলে কিছু যায় আসে। ওই জন্য এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এইটা পুরো জিনিস রেস্টে আছে, তার জন্য আলাদা আলাদা টাইমে মাপলাম, আমাদের কিছু ফারাক পড়লো না। ওকে, কিন্তু যখন হচ্ছে কি হচ্ছে এস ফ্রেমের রেসপেক্টে মাপতেছি, অর্থাৎ কি হইতেছে, এই বোর্ডটা এমন করে মুভ করে যাইতেছে, আমি এইখানে আছি, বাইরে দাঁড়ায় আছি রেস্টে, বোর্ড মুভ করতেছে। ওকে, তখন কি করতে লাগবে, একটা নির্দিষ্ট টাইমেই মাপতে লাগবে, না হলে তো বোর্ড মুভ করে যাবে। ওই জন্য কি করলাম, এই প্রান্ত আর এই প্রান্ত একই টাইমে মাপলাম, কার রেসপেক্টে, এস ফ্রেমের রেসপেক্টে। ওই জন্য এস ফ্রেমের রেসপেক্টে এক্স এ টি টাইমে মাপছি, এক্স বি টি টাইমে মাপছি। ওকে, দুইটা প্রান্ত কি করছি আমরা, টি টাইমে মেজার করছি। ক্লিয়ার আছে? এগুলা জিনিস ক্লিয়ার করে বুঝতে লাগে। ওকে, তাহলে ক্লিয়ার হলো? তোদের দেখ একটা জিনিস এখান থেকে মজাদার যেটা, তাহলে কোনো জিনিস যখনই মুভ করে যায়, এগুলা তোদের পুরো স্টেপ পড়াইতে পড়াইতে শেখাবো ধীরে ধীরে। যখনই মুভ করে যাচ্ছে তখন এর লেন্থ কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ওকে, এদের মাস কি হবে, ভলিউম কি হবে, এগুলো ধীরে ধীরে আমরা শিখবো। ওকে, তার মানে তোরা ভূতের সিনেমা গুলো দেখিস, ভূতের সিনেমায় কি দেখায় বলতো, যে এমন করে ভূতটা টিক করে যায়, একটা দরজা থেকে আর একটা দরজা চলে যাচ্ছে। নর্মাল তো তাই দেখিস না ভূতের সিনেমা গুলো। আর যাওয়ার সময় কি একটা ওয়েভের মতো করে যায় না, এক্সাক্ট ভূতটাকে দেখায় না, এখানে দেখলি এমন করে মোটা হয়ে চলে গেল, বা হচ্ছে পাতলা হয়ে চলে গেল, ঠিক আছে? তো এগুলাকে আমরা ধীরে ধীরে এই সাইকোলজি গুলাকেও আমরা এসটিআর দিয়া ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? এক্সাক্ট তো পাবো না, বাট অ্যানালজি করতে পারি আর কি, জিনিসগুলো পরে ধীরে 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 শেখাবো আর কি। কারণটা দেখার ভীষণ আলাদা লাগে, ঠিক আছে? এটা যখন তোদের ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়াবো তখন বোঝাবো। ওকে, ফুরিয়ার ট্রান্সফরমেশনে তোদের একটাই জিনিস শেখাবে, যে কি বলবো, কোঅর্ডিনেট আলাদা। কোঅর্ডিনেট ইন দ্য সেন্স, আমরা যে বসবাস করতেছি, আমরা চোখ দিয়ে যে জিনিসটা দেখি শুধুমাত্র পজিশন কোঅর্ডিনেট দেখি, এক্স ওয়াই জেড দেখি। মোমেন্টাম কোঅর্ডিনেটকে আমরা ফিলেই করতে পারি না, আমরা ধরতেই পারি না। আর অনেক কিছুই মোমেন্টাম কোঅর্ডিনেটে ঘটে, আর ওটাকে আমরা ম্যাথামেটিক্যালি ডেসক্রাইব করতে চাই। তোরা যদি কেউ বলিস, বলে ওটাকে দেখবো কেমন করে, কথা হচ্ছে দেখতেই পাবি না। মোমেন্টাম কোঅর্ডিনেট আমরা আমাদের ভিশনের মধ্যেই আসে না, আমাদের চোখে ধরাই পড়ে না, আমরা শুধু পজিশন কোঅর্ডিনেট দেখতে পাই। ওগুলা পরে বোঝাবো যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়াবো। ওকে, খুবই ইন্টারেস্টিং জিনিস। ফুরিয়ার ট্রান্সফরমেশন ম্যাথামেটিক্যাল ফিজিক্সের জিনিস। অনেকে ভাবে যে ওইটা শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট শিখলেই হয়, কিন্তু ওইটা তুই ফিজিক্যাল মিনিং দেখিস, মানে জীবনে বহুত কিছুর প্রবলেম সলভ করে দেয় ফুরিয়ার ট্রান্সফরমেশন। ওকে, তো ম্যাথামেটিক্যাল ফিজিক্স তো তখন বুঝবো, তখন এগুলা জিনিস লিঙ্ক করে। ওকে, কেমন করে ভাবতে লাগে, কেমন করে কি হচ্ছে। ওকে, এবার দেখি আমরা ইম্পর্টেন্ট জিনিস।
তাহলে আমরা এতক্ষণ লেন্থ নিয়ে কথা বলি, যে একটা ফ্রেম থেকে আর একটা ফ্রেমে দেখলে লেন্থ কেমন করে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটা নিয়ে কথা বললাম। এরপরে আমরা টাইম নিয়ে কথা বলি, ঠিক আছে। HDR এর সব থেকে মজার জিনিসে আসতেছি, আমরা HDR পড়তেছি কেন, এটা সব থেকে মজার জিনিস। দেখ, ইন জেনারেল কি হবে বলতো, যে আমার ঘড়ি পড়া আছে, ওকে, তোরা সুরাজ ঘড়ি পড়ছিস, ওকে, বাকি মারিয়া আছিস, রীতা আছিস, রশ্মিতা আছিস, তোরা ঘড়ি পড়ছিস, আমরা সবাই একসাথে ঘড়ি চালু করলাম। 5 মিনিট পর, ধরে নে 9টা 5-এ ঘড়ি চালু করছি সবাই, 5 মিনিট পর সবার ঘড়ি কত দিবে? 9টা 10 দিবে। এটাই ইন জেনারেল হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু এই জিনিসটাকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। যদি আমি একটা ফ্রেমে থাকি, সুরাজ একটা ফ্রেমে থাকিস, মারিয়া একটা ফ্রেমে থাকিস, রীতা একটা ফ্রেমে থাকিস, রশ্মিতা একটা ফ্রেমে থাকিস, তখন ঘড়ির কাঁটাগুলা এক্স্যাক্টলি 5 মিনিট পর কার ঘড়ির কাঁটা কোথায় যাবে? সবার কি 9টা 5-এ শুরু করলে 5 মিনিট পর 9টা 10-এই বাজবে, না কারো অন্য বাজতে পারে 9টা 12, কারণ 9টা 15, এমনকি হইতে পারে কি পারে না। এই জিনিসটাকে এবার বোঝার চেষ্টা করবো আমরা টাইমের রেসপেক্টে, ওকে। তাহলে দেখবো যে টাইম কেমন করে চলাফেরা করে, ওকে। এই টাইম চলাফেরা করার আগে আমি তোদের একটা নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করি, ওকে। ফিজিক্সের কোশ্চেন ভাববি না, তুই ভাব তোকে আনমনে কেউ একজন, তোর ভাই বা কেউ রাস্তাঘাটে কেউ জিজ্ঞেস করছে, যে পড়াশোনার সাথে সম্পর্কই নেই, কোন একটা লোক নর্মাল পাহাড়ে ঘুরতে গেছিস, একটা সাধুর দেখা পাইছে, জিজ্ঞেস করছে, বা নর্মাল কেউ জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ টাইম, তোরা কি অ্যান্সার দিবি বলতো? তোদের অ্যান্সারটা শুনবো, তারপরে আমি টাইমের ইয়েটা পড়াচ্ছি। নর্মাল ভাবে কোশ্চেন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ টাইম, তুই ঘুরতে গেছিস, তোকে জিজ্ঞেস করলো টাইম বলতে কি বুঝিস, টাইম কি জিনিস, কি বলবি? তার মাথায় কি আসে একটু বলিস তো, আমি আসি তোদের অ্যান্সার শোনার জন্য ওয়েট করতেছি। ওকে, অবস্থা পরিবর্তনের একটা একক। আর বাকি টাইম, টাইম রিটা, কোন প্রসেস মেজার করার ফিজিক্যাল কোয়ান্টিটি, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তোরা আরো ভাব টাইম সম্বন্ধে, টাইম কি কি বলবি, নর্মালি ভাবতে থাকিস, যে যার যেটা, এমন কোনো না যে ঠিক ভুল বলতে লাগবে, তোরা নিজের মতো করে ভাবিস, ওকে, টাইম কি জিনিস। এবার আমি একদম প্রথম দিনের লেকচারে যাই, ওইখান থেকে বোঝানোর চেষ্টা করি। যেমন রিতা একটা কথা বললো, যে কি বলছে, কোন প্রসেস মেজার করার ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে টাইম একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে আমরা কি করতে পারি, মেজার করতে পারি, ওকে। ডিস্টেন্স বাই ভেলোসিটি ইকুয়াল টু টাইম, ওকে, ঠিক আছে। এবার দেখো, তার মানে, আর আমি প্রথম দিনের লেকচারে কি বলছিলাম, যে আইনস্টাইন স্যার কি বলছে, পৃথিবীতে কোনো
ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু কি হইতে পারে না, অ্যাবসুলেট হইতে পারে না। অর্থাৎ আমি যেটা বললাম যে আমরা যদি সবাই একই সঙ্গে 9টা 5-এ ঘড়ি স্টার্ট করি, 5 মিনিট পর সবার 9টা 10 বাজবে এমন কোনো কথা নাই। কারণটা টাইমের মানও কি নাই, অ্যাবসুলেট নাই। ওকে, টাইমও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসটাই আমরা বোঝার চেষ্টা করি কেমন করে চেঞ্জ হয়, ফ্রেমের রেসপেক্টে কেমন করে চেঞ্জ হয়। ওকে, সো আমরা কি করবো হচ্ছে টাইম, আমাদের মেন টার্গেট পড়া হচ্ছে টাইম। এই টাইমকে বোঝার জন্য আমাদের না কয়েকটা জিনিস ভালো করে বুঝতে লাগবে। প্রথমে হচ্ছে টাইম ইন্টারভ্যাল কি জিনিস। টাইম ইন্টারভ্যাল কি জিনিস, যে যেমন সিনেমা দেখতে চাস, সিনেমায় ইন্টারভ্যাল হয়। ইন্টারভ্যাল মানে কি, দুইটা ইভেন্ট, ওকে, দুইটা ইভেন্টের মধ্যবর্তী সময়কালকে কি বলি, ইন্টারভ্যাল। অর্থাৎ এইখানে টাইম ইন্টারভ্যাল কি হচ্ছে, দুইটা ইভেন্ট হচ্ছে, দুইটা ইভেন্টের মধ্যবর্তী সময়কে কি বলবো আমরা হচ্ছে টাইম ইন্টারভ্যাল। তাহলে প্রথমে লেখ টাইম ইন্টারভ্যাল, কয়েকটা জিনিস খুব বোঝা ইম্পর্টেন্ট। টাইম ইন্টারভ্যাল, ওকে, টাইম ইন্টারভ্যাল। তাহলে time between two events, time between two events is called time interval. Like that. Like time between বা difference এটাই ডিফিনিশন, difference between two events are called or known as time interval. ওকে, এবার আরেকটা জিনিস ভালো করে বুঝতে লাগে, প্রপার টাইম, প্রপার টাইম ইন্টারভ্যাল। ওকে, সবাই একটু ভালো করে শুনিস, দুইটা জিনিস এখান থেকে শিখবো, প্রপার টাইম ইন্টারভ্যাল কি জিনিস, ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল জিনিস কি জিনিস। আবার বলতেছি এগুলার কনসেপ্টে যা, কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে পারি, কনসেপ্ট দিয়ে সবকিছু করতে পারি। ওকে, ফর্মুলা কি আসবে ওটা ভাবে লাভ নেই, এবার কনসেপ্টে চলতে চাই। প্রপার টাইম ইন্টারভ্যাল আর ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল জিনিসটা বোঝার চেষ্টা কর। যে ধরে নে আমার ঘরে একটা লাইট আছে, তোরা এমন করে ভাব, লাইট আছে, এবার লাইটটা একটা জায়গায় সেট করা আছে। ওকে, এবার ওই লাইটটা অফ করতে পারিস, অন করতে পারিস। তাহলে দুইটা ইভেন্ট, একবার লাইট অন হইলো, একবার লাইট অফ হইলো, তাহলে দুইটা ইভেন্ট। এই দুইটা ইভেন্টের মধ্যবর্তী সময়কালকে কি বলবো আমরা, প্রপার টাইম ইন্টারভ্যাল। কেন বলবো, কারণটা আমাদের ঘরের রেসপেক্টে ওই যে ইভেন্ট দুইটা ঘটতেছে, দুইটার পজিশন কি ছিল, সেম আছে। ভালো করে এই জিনিসটা বোঝ, অনেকের গন্ডগোল হয়। প্রপার টাইম ইন্টারভ্যাল কি জিনিস, যদি দুটো ইভেন্ট ঘটে এবং ইভেন্ট দুটার যদি পজিশন সেম থাকে, তখন ওই দুটো ইভেন্টের টাইম ডিফারেন্সকে কি বলবো আমরা, প্রপার টাইম ইন্টারভ্যাল। তাহলে প্রপার মানে যদি পজিশন কি থাকে, সেম থাকে। ক্লিয়ার হচ্ছে? ভালো করে শোনাবা। একটা সাদে একটা লাইট লাগায় রাখছি, ওই লাইটটা অফ হইলো অন হলো, সাদের রেসপেক্টে ও সবসময় কি আছে, রেস্টেই আছে। তার মানে রেস্টে ইন দ্য সেন্স একই জায়গাতে আছে, পজিশন ফিক্সড আছে। তার জন্য অফ হওয়া অন হওয়া দুইটা ইভেন্টের মধ্যবর্তী টাইম ইন্টারভ্যাল কি বলবো, আমি হচ্ছে প্রপার টাইম ইন্টারভ্যাল বলবো। ওকে, ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল কি, ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল হচ্ছে, শোন, ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল হচ্ছে যদি পজিশন চেঞ্জ হয়ে যায়। মানে সাপোজ কথার কথা বলতেছি, কেউ একজন কি বলবো, চল ইয়ে লাফানোর জন্য ইয়ে গেছে, ঠিক আছে, ছাদে গেছে, ওকে, সুইসাইড টুইসাইড করবে। এবার দেখ ছাদে যদি যায়, ও ছাদে গিয়ে বাইসে থাকার অবস্থায় ওর হচ্ছে পজিশন ছাদের উপরে, এবার সুইসাইড করে মরবে, নিচে লাফাবে, ঠিক আছে, নিচে লাফাইছে, তাহলে মরণ অবস্থা, ওর ডেথ অবস্থাটার পজিশন কি হচ্ছে, নিচে। এই যে ওর বেঁচে থাকা আর মরে যাওয়া, এই যে দুইটা,
টাইমের ডিফারেন্স বা ইন্টারভেল, এটাকে কি বলবো? ইম্প্রপার টাইম ইন্টারভেল। কারণটা এদের কি হচ্ছে, পজিশন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে যদি পজিশন সেম থাকে ওটাকে বলবো আমরা হচ্ছে প্রপার টাইম ইন্টারভেল। আর যদি দুটো ইভেন্টের মধ্যে পজিশন আলাদা হয়ে যায় তাকে বলবো ইম্প্রপার টাইম ইন্টারভেল। এটা তো নর্মাল ভাবে বললাম, আমি একটু এসটিআর এর ভাষায় বলার চেষ্টা করি, রিলেটিভিটির ভাষায় বলার চেষ্টা করি, ফ্রেম দিয়ে বোঝানোর চেষ্টা করি। ওকে, সাপোজ একটা ঘর আছে, ওকে, রিতা এখন হোস্টেলে আসিস, মারিয়া হোস্টেলে তোদের জানলা আছে। এবার দেখ, তুই ভাব মারিয়া, তোকে জানলা দিয়ে কেউ দেখতে দেখতে যাচ্ছে, ওকে, তুই বসে আছিস ঘরের ভিতর, সুন্দর মেয়ে, দেখতে সুন্দর, তোকে কেউ দেখতেছে, জানলা দিয়ে যাচ্ছে। এবার যে লোকটা তোকে দেখতে দেখতে যাচ্ছে উনি একটা সাইকেলের মধ্যে আছে, ওকে, বাইকের মধ্যে আছে, আর যে স্ট্যান্ডার্ড গাড়ির মধ্যে আছে, যা ইচ্ছা নিতে পারিস, ওকে, মারিয়া তোর পছন্দ মতো তুই নি। এবার দেখ কি হবে, যে ভালো করে দেখ, তুই যদি ঘরে বসে আসিস, তোর জানলার পিছনে রেল লাইন, নেতা, ভেরি গুড, ওকে। এবার দেখ তাহলে, ঠিক আছে, এবার দেখ কি হচ্ছে, তুই ঘরে বসে আছিস, ঘরে বসে তোর রেসপেক্টের লাইটটা কি হচ্ছে, একই জায়গায় অন হচ্ছে, একই জায়গায় অফ হচ্ছে। তাহলে লাইট অন অফ হওয়ার যে টাইম ইন্টারভেল, এটাকে কি বলবো আমরা? প্রপার টাইম ইন্টারভেল। কিন্তু তোদের জানলা দিয়ে যে লোকটা যাচ্ছে, ঠিক আছে, রিতার জানলা দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, তাহলে ট্রেন যাওয়ার সময় ট্রেনের মধ্যে যে লোকটা আছে, যে লোকটা রিতাকে দেখতেছিল, ওই লোকটার কথা ভাবতে রিতা কি হইতেছে, যে তোকে দেখলো, কি হচ্ছে, যখন হচ্ছে লাইটটা অন করলি তখন একটা জায়গায় দেখলো, লাইটটা অফ করতে করতে লোকটা কোথায় চলে গেছে, এইখানে চলে গেছে। তাহলে লোকটার রেসপেক্টে ট্রেন তো রেস্টে আছে, লোকটার রেসপেক্টে কি চেঞ্জ হয়েছে, তোর লাইটটা অনের জায়গা চেঞ্জ হয়ে গেছে আর অফের জায়গা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে দেখ, ট্রেনে থাকা লোকটার ক্ষেত্রে তোর লাইটটা অন হয়েছে এক জায়গায়, অফ হয়েছে অন্য জায়গায়। তাহলে যদি লোকটা দেখে, ট্রেনে থাকা লোকটা দেখে, সাইকেলে থাকা লোকটা দেখে, তাহলে ওর কাছে ওই সেম ঘটনাটা টাইম ইন্টারভেলকে কি বলবি? তখন ইম্প্রপার টাইম ইন্টারভেল বলবি। বুঝছিস? তাহলে ইম্প্রপার টাইম, প্রপার টাইম, এটাও কিন্তু ফ্রেমের উপর ডিপেন্ড করতেছে। বুঝছিস জিনিসটা? তাহলে ওকে, এই জিনিসটা ভালো করে তোদের বুঝতে লাগবে, প্রপার টাইম কি জিনিস, ইম্প্রপার টাইম কি জিনিস। ওকে, তাহলে দেখ, ওই লোকটার ক্ষেত্রে অন অফ হওয়ার ঘটনাটা কিন্তু আলাদা আলাদা জায়গায় ঘটতেছে। একটা লোকটা সরে গেছে কিন্তু এক্স্যাক্টলি লোকটার কথা ভাব, লোকটা অনুযায়ী লোকটা তো সরেনি। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো পুরা জিনিস কিন্তু তোদের ভাবতে লাগবে, মাথার মধ্যে রাখতে লাগবে ফ্রেম গুলা। এবার এই উদাহরণটাকে একটু যদি কঠিন করা, এই জিনিসটাকে একটু কঠিন করার চেষ্টা করি, হ্যাঁ, মাথা গোলাইতে পারে একটু শোন। এইবার পুরা ফ্রেমটাকে যদি ওঠায় নিয়ে যায় ট্রেনে বসায় দিস, তাহলে কি হবে দেখ। না, এত কঠিন না বলি, নর্মালি এখন যেইটুকু বললাম এইটুকুই। ওকে, তাহলে প্রপার টাইম ইন্টারভেলটাই বলি, পরে একদিন বোঝাবো। একদিন তার মানে, একদিন মানে ওয়ান ডে, ওকে, তার মানে ইম্প্রপার, সানের পজিশন চেঞ্জ হয়। এখন কোথায় থেকে দেখতেছিস? পৃথিবী থেকে দেখে মনে হচ্ছে সানের পজিশন চেঞ্জ হচ্ছে, সূর্য থেকে বস, সূর্যতে গিয়ে বসে থাক, তখন মনে হবে যে পৃথিবীর পজিশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, পৃথিবীর রেসপেক্টে যদি দেখিস ওটা ইম্প্রপার, আর সূর্যের রেসপেক্টে যদি দেখিস, ঠিক আছে, তাহলে এটা ইম্প্রপার। ওকে, প্রপার। সো এটা ফ্রেমের উপর ডিপেন্ড করতেছে। বুঝছিস সুরাজ? ভেরি গুড। এমন করে নতুন নতুন এক্সাম্পল ভাবতে থাকবি। তাহলে প্রপার টাইম ইন্টারভেল লেখ, if we take a frame, তার মানে হলো কি যে প্রপার টাইম ইম্প্রপার টাইম এগুলো কিন্তু ফ্রেমের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, ওকে মারিয়া, ওকে, মারিয়া জানলা দিয়ে কেউ গেল নাকি? মারিয়া, মেয়েটা জানলার পাশেই মনে বসে আছে।
we take a frame where two events are happened same position. Then the time interval between the two events is called Popper time interval. তাহলে ইম্প্রপার টাইম ইন্টারভ্যাল ইম্প্রপার টাইম ইন্টারভ্যাল কি হচ্ছে দেখো তাহলে সেম জিনিস শুধু এবার কি হবে পজিশন আলাদা We will take a frame where two events are happened in different positions. Okay. Then time difference between the two events are called improper time interval. এই দুটো যদি বুঝিস বাকিগুলা কোনো প্রবলেম নেই থিওরি এখনই কমপ্লিট হয় এবার দেখ তাহলে আমরা টাইম জিনিসটা নিয়ে পড়াশোনা করতেছি তো তাহলে টাইম জিনিসটাকে দেখার চেষ্টা করি ভালো করে শোনি তাহলে প্রপার টাইম ইমপ্রপার টাইম কি জিনিস আর এদের মধ্যে সম্পর্কটা কি রিলেশন বিটুইন প্রপার টাইম আর ইমপ্রপার টাইম এটাই আমরা বের করার চেষ্টা করি ঠিক আছে তাহলে এমন একটা ইভেন্ট নেই ওকে let us consider two events are happened same position but different in time different time হইলে and they are described by কি কি ধরনের এস টাইপ থেকে দেখতেছি let us consider two events happen in same position but different in time okay in s prime লিখতে পারিস বা s prime prime যেটা ইচ্ছে লিখতে পারিস ঠিক আছে s prime থেকে যদি দেখিস পুরো ঘটনাটাকে ঠিক আছে
টাইম ইন এস ফ্রেম দিয়ে দেই এখানে, হ্যাঁ ইন এস ফ্রেম, যে কোনো ফ্রেম থেকে দেখতে পারি, আমরা এস ফ্রেম থেকে দিলাম। এন্ড দে আর ডেসক্রাইব, এস ফ্রেম থেকে দেখলে তাহলে ইভেন্ট 1 এর প্যারামিটার গুলো কি কি হবে? x1 পজিশন কি দিছি, সেম দিছি, ওকে পজিশন সেম দিছি, তাহলে কি হবে x, y, z, আর টাইম কি হবে t1, টাইম আলাদা নেব। আর t2 ইভেন্ট যে কোনো, যেমন লাইট অন অফ এর ইভেন্টটাই নিলাম, পজিশন কি থাকবে, সেম থাকবে x, y, z, কিন্তু টাইম কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, t2 হয়ে যাবে। ওকে, এবার যেটা বললাম যে ঘরের ভিতর থেকে দেখলে এই ইভেন্ট দুটো একই পজিশনে হলো, লাইট অফ হওয়া অন হওয়া, কিন্তু টাইম কি হলো, আলাদা হলো, এই টাইম ইন্টারভ্যালটা, তাহলে কি বলবো বলতো? সুতরাং t2 মাইনাস t1 কে কি বলবো, কি টাইম ইন্টারভ্যাল বলবো, সবাই বল, পরে লাগ একটু বল একটু, t2 মাইনাস t1 যে টাইম ইন্টারভ্যাল, এটাকে কি বলবো, ইম্প্রপার না প্রপার টাইম ইন্টারভ্যাল? ভাইবে বল, এটা বলতে পারলেই হয়। ওকে, বাকিরা? হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, প্রপার টাইম ইন্টারভ্যাল। ওকে, তাহলে এটার নাম কি হচ্ছে, প্রপার টাইম ইন্টারভ্যাল। ওকে, তাহলে এই ঘটনাটাকে, এই সেম ইভেন্ট দুটাকে তুই যদি এস প্রাইম ফ্রেম থেকে দেখিস তখন কি হবে? ওকে, দিস টু ইভেন্টস as seen from s prime frame, s prime frame. Okay, and prime frame, so both events are happened or happened in different position and time. যেমন বললাম সাইকেল থেকে লোকটা বা যদি হচ্ছে গাড়ি থেকে লোকটা দেখে, ওই সেম ইভেন্ট দুটাকে কি দেখবে, আলাদা আলাদা পজিশনে দেখবে। ওকে, তাহলে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে ইভেন্ট দুটা হচ্ছে, ই1 ইভেন্টটাকে দেখতেছে এবার হচ্ছে, সেম ইভেন্টটাকে দেখবে হচ্ছে পজিশন কি হয়ে গেছে, সাপোজ কিছু একটা নাম দিলাম, x1 প্রাইম, y1 প্রাইম, z1 প্রাইম, আর হচ্ছে t1 প্রাইম। ওকে, এন্ড e2 ইভেন্টটার পজিশন কি দিলাম, সাপোজ হচ্ছে x2 প্রাইম, y2 প্রাইম, z2 প্রাইম, আর হচ্ছে t2 প্রাইম। ওকে, আমাদের যেহেতু টাইম নিয়ে পড়াশোনা করতেছি, তাহলে টাইম ইউজ করে দিই, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন, অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন, t ইকুয়াল টু কি পাইছি, t প্রাইম ইকুয়াল টু t মাইনাস v x বাই c স্কয়ার বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। কিন্তু তাহলে t1 প্রাইম ইকুয়াল টু কত হবে, t1 প্রাইম, ভালো করে দেখো, t1 প্রাইম ইকুয়াল টু কি হবে, টাইম t1 v x, x এই থাকবে বাই c স্কয়ার, এগুলো সব ঠিক আছে। এন্ড t2 প্রাইম ইকুয়াল টু কত হবে, t2 মাইনাস vx বাই h c স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। নাও এটা মাইনাস এটা করে দিই, t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। ও তার আগে একটা জিনিস আমাকে বলতো, এইখানে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম, এটাকে কি বলবো আমরা, পজিশন আলাদা, তাহলে ওদের মধ্যে টাইম ইন্টারভ্যাল কি বলবো, ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল। হ্যাঁ, ইমপ্রপার টাইম ইন্টারভ্যাল। ওকে, সো এটা ইকুয়াল টু কত আসলে দেখ, কি কি কমন যাবে, ঠিক আছে একবারে আমি লিখতেছি তাহলে,
রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে কমন গেল t2, তার মানে t2 মাইনাস vx বাই সি স্কোয়ার মাইনাস t1 প্লাস vx বাই সি স্কোয়ার একবার লিখে দিলাম। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে পড়ে থাকতেছে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম ইকুয়াল টু t2 মাইনাস t1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে আসলো এটা হচ্ছে দ্যাট ইম্প্রপার টাইম ইন্টারভেল, ইম্প্রপার টাইম ইন্টারভেল ইকুয়াল টু আসলো প্রপার টাইম ইন্টারভেল বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আসলো ওকে। সো এটাকে আমরা লিখতে পারি কি ইম্প্রপার টাইম ইন্টারভেল ইকুয়াল টু গামা ইনটু প্রপার টাইম ইন্টারভেল, টাইম ইন্টারভেল। তো এইখান থেকে দেখতেছি গামা গ্রেটার দেন 1, তাহলে ইম্প্রপার হচ্ছে বড়, প্রপার হচ্ছে ছোট। ইম্প্রপার টাইম ইন্টারভেল গ্রেটার দেন প্রপার টাইম ইন্টারভেল। পরে লেখ একটু শোন, 1 সেকেন্ড শোন একটু, ওকে 1 মিনিট ভালো করে শোন। দেখো একটা জিনিস এইখানে আমরা কাকে বড় হয় জানতে পারি, ইম্প্রপার টাইম ইন্টারভেল বড় আসলো, প্রপার টাইম ইন্টারভেল কি আসলো হচ্ছে ছোট আসলো। ক্লিয়ার হচ্ছে? তো এইখানে ইম্প্রপার কখন আসলো, যখন মুভ করলো। সো যখনই কোনো জিনিস মুভ করতেছে হবে, মুভ করার জন্য কি হচ্ছে টাইম ইন্টারভেল কি হয়ে গেল দেখাচ্ছে বড় হয়ে গেল, তার মানে টাইম কি হলো ডাইলুট হয়ে গেল, ওদের ইন্টারভেল কি হয়ে গেল বড় হয়ে গেল। তার জন্য এই ফেনোমেননকে বলা হয়েছে টাইম ডাইলেশন। তাহলে এটার অ্যাকচুয়ালি রিডিং কি হতো টাইম ডাইলেশন, ঠিক আছে। তার জন্য কারণটা হচ্ছে টাইম কি হয়ে গেল ডাইলুট হয়ে গেল হচ্ছে বা বড় হয়ে গেল মুভ করার সঙ্গে সঙ্গে, ওকে। সো এটাকে দিয়েছে টাইম ডাইলেশন নাম। বুঝছিস পুরো জিনিসটা ডাইলুট হয়ে গেল টাইম। এটা আগে লেখ, তারপরে বাকি জিনিসটা আমি বোঝাচ্ছি।
হয়ে গেলে বলবি। হ্যাঁ, কমপ্লিট। ওকে, তাহলে একটা জিনিস দেখলে শেষে আসলে আমাদের যে টাইম ডাইলুট হয়। ওকে, টাইম ডাইলুট হলে কথার মানে কি বলতো? তার মানে আমরা যে ঘড়িগুলো পড়েছিলাম, রিতা, সুরাজ, মারিয়া, রশ্মিতা, আমি, এবার ভাবতো রিতা তুই আসিস, আমি আসি, আমি রেস্ট ফ্রেমে আসি, তুই মুভিং ফ্রেমে আসিস। ওকে, এবার কার ঘড়ি স্লো চলবে আর কার ঘড়ি ফাস্ট চলবে? কত মুভিং ফ্রেমের ঘড়ি ফাস্ট চলবে না স্লো চলবে? কার ঘড়ি? তোরা সবাই বলার চেষ্টা কর যে কোন ঘড়িটা ফাস্ট চলবে। মুভিং এর ঘড়িটা কি করবে? স্লো চলবে। ইয়েস, এক্স্যাক্টলি। ঠিক আছে, কারণটা কেন? টাইম ডাইলুট হয়ে গেছে, ওদের মধ্যে ইন্টারভেলটা বেড়ে গেছে, অর্থাৎ ঘড়িটা কি চলবে? ও স্লো চলবে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? বোঝার চেষ্টা কর, মাথার মধ্যে এটা জাস্ট, যে ঘড়িটা মুভ করতে থাকবে ওই ঘড়িটা স্লো চলবে, ওই ঘড়িটা কিন্তু, আর যেটা রেস্টে থাকবে ওই ঘড়িটা কি থাকবে? ফাস্টে থাকবে, ফাস্ট চলবে। ওকে, তার জন্য ঘড়িও দেখ কি হইতেছে, ঘড়ি অর্থাৎ টাইমটা এটাও কিসের উপর ডিপেন্ড করতেছে? হচ্ছে ফ্রেমের উপর ডিপেন্ড করতেছে, কোন ফ্রেম থেকে দেখতেছিস তার উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ টাইমটাও কি হচ্ছে? রিলেটিভ জিনিস, এটারও ভ্যালু কি নাই? অ্যাবসলিউট নাই, টাইমও চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা একটা জিনিস পাইলাম, মুভিং ক্লক কি চলে? স্লো চলে। এই কথাটা ইম্পর্টেন্ট কথা, লিখে নেন যে মুভিং ক্লক রান স্লো। মুভিং ক্লক, মুভিং ক্লক রান স্লো। এটা ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখিস। এটাকে আমরা একটা থট এক্সপেরিমেন্ট দ্বারা প্রুফও করতে পারি। ওকে, মুভিং ক্লক রান স্লো। ওকে, ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। তো একটা জিনিস দেখতো, যদি যে ক্লকটা মুভ করবে ওটা যদি স্লোই চলে তাহলে কি একটা ঘটনা ঘটতেছে, এটা মনে রাখার চেষ্টা। যে তার মানে সাপোজ কথার কথা রিতা আসিস, ওকে, আর হচ্ছে রিতার
কেউ যমজ বোন আছে বা ভাই আছে, ওকে, রিতার যমজ ভাই আছিস। এবার কি করলি রিতা, তুই একটা স্পেসশিপ নিলি, স্পেসশিপ নিয়ে কি করে গেলি হচ্ছে ঘুরতে চলে গেলি। তুইও একটা ঘড়ি পড়ে গেছিস, আর কি আছে তোর ভাই পৃথিবীতে বসে ঘড়ি পড়ে আছে। এবার তাহলে কার ঘড়ি স্লো চলবে? রিতার ঘড়ি নিশ্চয়ই স্লো চলবে। তাহলে এই যে রিতার ঘড়ি স্লো চলবে, আর হচ্ছে এইদিকে পৃথিবীতে থাকা তোর ভাইয়ের ঘড়ি কি চলবে, ফাস্ট চলবে। তার মধ্যে যখন তাহলে ঘুরে রিটার্ন আসবি, তখন দেখবি তোদের দুইজনের মধ্যে টাইমের অনেকটা কি চলে আসছে, ডিফারেন্স চলে আসছে। এই যে তোদের দুইজন যমজ ছিলি, টুইন ছিলি, তারপরেও যে টাইমের ডিফারেন্স চলে আসলো, এই জিনিসটাকেই বলা হয় যে টুইন প্যারাডক্স। তাহলে আমরা করবো এবার টুইন প্যারাডক্স, অর্থাৎ আমরা যে একটা টাইম ডাইলেশন কনসেপ্টটা পড়লাম, এই টাইম ডাইলেশন কনসেপ্টটাকে কি করব আমরা হচ্ছে এটাকে একটা প্র্যাকটিক্যালি বা হচ্ছে বলতে পারি যে এক্সপেরিমেন্টালি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যদিও এই এক্সপেরিমেন্টটা এখনো করা সম্ভব হয় নাই, ঠিক আছে, যেহেতু জাস্ট একটা ভাবনার মধ্যে করা হচ্ছে এক্সপেরিমেন্টটা, এই জন্য এই এক্সপেরিমেন্টটাকে আমরা এগুলা এক্সপেরিমেন্টকে কি বলি আমরা, থট এক্সপেরিমেন্ট। যেগুলো তুই ম্যাথামেটিক্যালি করতে পারিস বা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে করতে পারিস, কিন্তু তুই এখনো বাস্তবে গিয়ে এই এক্সপেরিমেন্টটা করতে পাবি না। ওকে, সো আমরা থট এক্সপেরিমেন্ট বা হচ্ছে একটা ভাবনার ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন ড্রাইভ করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে দুইজন টুইনের মধ্যে কতটা এজ গ্যাপ চলে আসে বা কতটা টাইম গ্যাপ চলে আসে। ওকে, চল তাহলে এই দেবো আমরা টুইন প্যারাডক্স। টাইম ডাইলেশন কনসেপ্টটাকে কি করার চেষ্টা করি, একটু পোক্তা বানানোর চেষ্টা করি, একটু এটার সাপেক্ষে কিছু যুক্তি দেই, এক্সাম্পল দেই। তাহলে এটা হচ্ছে টুইন প্যারাডক্স। মজা আসবে দেখ, টুইন প্যারাডক্স বস। টুইন প্যারাডক্সের জন্য এইখানে সোজাসুজি বোঝানোর জন্য আমি নেই, ভালো করে দেখ ঘটনাটা কি বলতেছে। টুইন প্যারাডক্স বোঝ, যেমন এক্সাম্পল নিলাম, রিতা আছে আর রিতার ভাই আছে। ভাই বোন বলা যায় না, ভাই বা হচ্ছে দাদাও বলতে পারিস, তোরা টুইন একসাথে জন্মগ্রহণ করছিস, এক সেকেন্ডে পাশে পাশে। ওকে, এবার তোরা দেখ, তোরা দুইজন যে টুইন আছিস, বোঝার চেষ্টা করতো। টুইন থাকার পর কি হলো, তোরা দৈনে তোদের একটু বয়স বাড়ায় দিই, দৈনে 20 বছর। তোদের এখন কত বছর রে? 20 মোটামুটি। তোরা 12 পাস করছিস কততে, যাই হোক 20 ধরলাম। এবার দেখ 20 বছরে কি করবি, তোরা 20 বছর হয়েছিস, রিতার যমজ ভাই বোন। ওকে, 18 প্লাস, ভেরি গুড, সবাই অ্যাডাল্ট। এবার দেখ যে কি হচ্ছে, ভাই বোন আসিস তোরা, তোরা দুজন কি কর, তোর দৈনে রিতা ঠিক করলি বলে আমার এবার বার্থডে 20তম বার্থডে পালন করব। আমার 20তম বার্থডে পালন করার জন্য পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না, আমি বার্থডেটা কোথায় গিয়ে পালন করবো? রিতা বলতেছিস, হ্যাঁ তোর যমজকে বলতেছিস আমি আমার বার্থডে পালন করার জন্য অন্য একটা গ্রহে চলে যাব। তাই এবার যখনই তুই ঠিক করলি যে অন্য একটা গ্রহে যাবি, 20 বছর বয়সে ঠিক করলি যে অন্য একটা গ্রহে যাবি, তখন তোর ভাই বা তোর বোন দুইজনের বয়স কত? 20, তোরও বয়স 20। এবার 20 বছরের বার্থডে তুই কি করবি, যে বার্থডে পালন করার জন্য তুই কোথায় যাবি হচ্ছে অন্য একটা গ্রহে চলে যাবি। এবার অন্য একটা গ্রহে যাওয়ার জন্য কি করবি বলতো, প্রথম কাজ হবে একটা স্পেসশিপ ভাড়া করা। ঠিক আছে, তুই একটা স্পেসশিপ ভাড়া করবি। ওকে, তাহলে দেখ পৃথিবীতে আসিস, পৃথিবীতে থাকার সময় তোদের বয়স কোথায় থেকে আমি শুরু করলাম, 20 বছর বয়স থেকে শুরু করলাম দুইজনের। তোদের বয়স কত হচ্ছে? 20 বছর আছে। ওকে, রিতার ভাইয়ের নাম দিলাম এ আর রিতার নাম দেই বি। এবার 20 বছর বয়সে রিতার ভাই এখানে আছে, রিতাও আছে এখানে। এবার রিতা কি করলি, একটা স্পেসশিপ নিলি, স্পেসশিপ চল একটা স্পেসশিপ বানাই মোটামুটি, ওই মিলিয়ন জাদু স্পেসশিপ যেন না পারে। ঠিক আছে, তো স্পেসশিপ তো সেই দেখতে হইতেছে, ওই মিলিয়ন দেখছিস তো তোরা, আমাদের ছোটবেলার অ্যাভেঞ্জার। ওকে, একটা স্পেসশিপ ভাড়া করলি,
ওকে, স্পেসশিপ ভাড়া করার পর কি করলি, এখানে লিখতে আসিস, লিখতে নাম আমি বি দিলাম। ওকে, ইন্টারস্টেলার, ওকে, হ্যাঁ ওই লিখে তাই। এবার দেখ স্পেসশিপ ভাড়া করলি, এবার ভাড়া করে যাচ্ছিস, এবার একটাই কন্ডিশন কি বলতো, তোকে ওর স্পেসশিপের স্পিড প্রচুর আছে, এর ভেলোসিটি চল মন মতো ভেলোসিটি নেই, ভি ইকুয়াল টু 0.99 সি নিলাম, মানে লাইটের ভেলোসিটির আশেপাশে যাইতেছিস। ওকে, লাইটের ভেলোসিটির আশেপাশে গেলে এটা আমরা যাচ্ছিস, গিয়া আর একটা গ্রহ আছে, এখানে একটা কোনো প্ল্যানেট আছে, প্ল্যানেট বল কোথায় বার্থডে কাটাইতে চাস, প্ল্যানেটের কিছু একটা নাম দিয়ে দিই, D2.F3 এমন কিছু প্ল্যানেটের নাম দিলাম ইচ্ছা মতো, ঠিক আছে, জাস্ট কিডিং। ওকে, একটা প্ল্যানেট গেছি যেটা একটা সুন্দর প্ল্যানেট, ওইখানে গিয়ে বার্থডে সেলিব্রেশন করবি। ওকে, তাহলে এই প্ল্যানেটটায় পৌঁছাবি, এবার আর্থ থেকে এই প্ল্যানেটের দূরত্ব আমরা ধরি হচ্ছে 10 লাইট ইয়ার্স। ওকে, তাহলে দূরত্ব কত, 10 লাইট ইয়ার্স। 10 লাইট ইয়ার্স মানে বুঝিস যে আলোর এই জায়গা থেকে এই জায়গায় যাইতে লাগবে হচ্ছে 10 বছর টাইম। ওকে, তাহলে 10 লাইট ইয়ার্স দিলাম। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ লাগে, 8 মিনিট। তাহলে আমরা ধরলাম যে কি করতেছিস তুই, কত দূরে যাইতেছিস, আলোর যাইতে 10 বছর লাগে। তাহলে নর্মালি তো ভাবতেই পারিস না, ঠিক আছে, ওই জন্যই বললাম থট এক্সপেরিমেন্ট, এটা যে এত স্পিডের কোনোদিন কোনো কিছু আবিষ্কার এখনো অব্দি হয় নাই, আমাদের এক্সিস্টেন্স টেকনোলজির দ্বারা সম্ভব, অবশ্যই পরবর্তীতে হইতে পারে, ঠিক আছে। তাহলে 10 লাইট ইয়ার্স দূরে তুই যাবি। ওকে, এত দূর যাবি, এবার গেলি, যাওয়ার পর এটা পুরো গেলি, যাওয়ার পর কি করবি, বার্থডে পালন করলি, বার্থডে পালন করার পর রিতা মনে হলো ওর ভাইয়ের কথা মনে পড়ছে, বলে পৃথিবী থেকে একটাকে ছাইড়ে আসছিলাম, যাই দেখা করি একটু। তার জন্য দেখা করার জন্য কি করবি, এইখানে প্ল্যানেটটা থেকে মুভ করা, উল্টো পাশে মুভ করা শুরু করলি, স্পেসশিপ ঘোরাইলি, স্পেসশিপ ঘুরছে, ঘুরে এবারে এই পাশে স্পেসশিপ আসছে, ওকে, এর ভেলোসিটি সেম ভেলোসিটি নিয়ে চলতেছিস। ওকে, এত ভেলোসিটি নিয়ে আসতেছিস, আসার পর কি হচ্ছে, পৃথিবীতে আসবি। ওকে, আর তোর ভাইয়ের সাথে দেখা করবি, তোর ভাই তোর জন্য অপেক্ষা করে এখানে বসে আছে। ওকে, পৃথিবীতে বসে আছে। পুরো জিনিসটা কি কি ঘটলো আমরা বোঝার চেষ্টা করি। তাহলে স্পেসশিপ একটু বোঝার চেষ্টা কর, স্পেসশিপের নাম দিয়ে দিলাম আমরা বি নাম। আর তোদের একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, তোরা যখন ফিজিক্স পড়বি 11-12 পর বা পরবর্তীতে পর, যখন ফিজিক্স পড়বি না তখন কিন্তু পয়েন্ট ভাইবে নিবি। স্পেসশিপ বলতেছি জন্য তোরা ভাইবে নিস না যে স্পেসশিপ আছে তার মানে এটার সামন পাশ আছে, এটার পিছন পাশ আছে, এতে কিছু অনেক কিছু ভাবিস না, তাহলে অঙ্ক করতে পারবি। এগুলো সবকিছু করার সময় আমরা কি করে দিই, একটা পয়েন্ট নিয়ে যাই। ফিজিক্স না হলেও কঠিন হয়ে যায়, ফিজিক্স না হলেও পড়া খুবই কঠিন। ওকে, তাহলে নর্মালি ভাবার সময় একটা পয়েন্ট হিসাবে ভাবতে লাগে। ওকে, একটা হাতি বললেও হাতিটাকে পয়েন্ট হিসেবে ভাবতে লাগে, একটা পেন বললেও পেনটাকে পয়েন্ট হিসেবে ভাবতে লাগে। ওকে, ত্রিভুজ ডায়াগ্রামে যে জিনিসটা শিখছিস। ওকে, তাহলে একটা স্পেসশিপ বি, তাহলে রিতাকে এবার বি এর সঙ্গে তুলনা করে দিলাম। ওকে, এ স্পেসশিপ বি, ওকে, মুভিং উইথ ভেলোসিটি, মুভিং উইথ ভেলোসিটি, এর ভেলোসিটি কত দিলাম আমি, 0.993। ওকে, উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে যাইতেছে, আর্থের রেসপেক্টে যাইতেছে, আর্থের রেসপেক্টে ভেলোসিটি এত ছিল। দেন টাইম টেকেন বাই বি টু কমপ্লিট রাউন্ড ট্রিপ, রাউন্ড ট্রিপ উইথ রেসপেক্ট টু এ, মানে পৃথিবী থেকে গেলি
প্ল্যানেট থেকে বার্থডে পালন করে আবার এখানে চলে আসে। এই যে রাউন্ড ট্রিপ নিবি, রাউন্ড ট্রিপ নেওয়ার জন্য টাইম টেকেন কত হবে? প্রথম তো কথা বল কতটা ডিস্টেন্স কে। তোরা এতটুকু তো জানিস যে ভেলোসিটি কি হয়, হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। তাহলে টাইম কত হবে? তাহলে টাইম ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স বাই কি হবে ভেলোসিটি। ওকে, ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করছে? 10 লাইট ইয়ার্স গেছে, আবার 10 লাইট ইয়ার্স আসছে। তাহলে 10 লাইট ইয়ার্স প্লাস 10 লাইট ইয়ার্স বাই কত স্পিডে গেছে? ভেলোসিটি হচ্ছে 0.993। তাহলে সিসি লাগলো, তাহলে 20 বাই 0.9। এটাকে করলে কত আসে না একটু বলতো ক্যালকুলেটরে। 20 একের আশেপাশে 1, তার মানে এমন আসবে মনে হয় 20.2 এমন আসতেছে নাকি দেখো, এর আশেপাশে আসবে আশা 20.2 ইয়ার্স এই টাইপের কিছু আসবে। ওকে, তাহলে নিয়ারলি ইকুয়াল টু কত হচ্ছে 20। ওকে হ্যাঁ, তাহলে 20.2 ইয়ার্স আসে। তার মানে ভালো করে বসে একবার এটা কে দেখলো উইথ রেসপেক্ট টু এ, এই জায়গাটা ভালো করে দেখ। এটা উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ রিতার ভাইয়ের বয়স কত ছিল 20। রিতার ভাই দেখলো ওর দিদি এত ভেলোসিটি নিয়ে গেল, বার্থডে পালন করে আসলো, আসতে ওর দিদির গিয়া বার্থডে পালন করে আসতে টাইম কত লাগলো হচ্ছে 20 বছর টাইম লাগলো, 20.2 বছর টাইম লাগলো। তার মানে রিতার ভাইয়ের এখন বয়স কত বলতো? সুতরাং এজ অফ এ ইজ 20 বছর বয়সে গেছিল ওর দিদি, এখন আসলো হচ্ছে 20.2 ইয়ার্স বছর পর, অর্থাৎ 40.2 ইয়ার্স। তাহলে তোর ভাইয়ের বয়স হয়ে গেল, রিতার ভাইয়ের হচ্ছে 42.2 ইয়ার্স বয়স। ওকে, ভেরি গুড। এবার দেখি রিতার বয়স কি হয়েছে, রিতা একদম ইয়ং আছে না বুড়ি হয়েছে, রিতার ঘটনা দেখি। ওকে, রিতা তাহলে কি হচ্ছে এবার তুই দেখতো রিতা কোথায় বসে আছিস? স্পেসশিপে বসে আছিস। স্পেসশিপে বসে তুই আরামসে তোর ঘড়ি দেখতেছিস। এবার বলতো স্পেসশিপ থেকে যাওয়া, স্পেসশিপে ঘুরে আসা, ও এই যে পুরো ঘটনাটা ঘটলো, এইখানে তোর কি পজিশনের চেঞ্জ হয়েছে কি হয়নি? পজিশনের চেঞ্জ হয়েছে হয় নাই? তুই স্পেসশিপে বসছিস, গেছিস, স্পেসশিপে আসছিস, তার মানে তোর কিন্তু পজিশনের চেঞ্জ হয়নি। তার মানে তোর যে টাইম ইন্টারভেলটা পাবি এটা কি বলবে? প্রপার টাইম ইন্টারভেল। এই জিনিসটা ভালো করে বুঝ। তোর ভাই যখন দেখতেছে তোর ভাইয়ের রেসপেক্টে গেলি আবার ঘুরে আসলি ইম্প্রপার, কারণ পজিশন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তুই আছিস স্পেসশিপে, তোর রেসপেক্টে কোন সবকিছুই রেস্ট, তোর রেসপেক্টে সবকিছুই রেস্ট, অর্থাৎ তোর যে টাইম ইন্টারভেলটা ওটা প্রপার টাইম ইন্টারভেল বা রেস্ট টাইম ইন্টারভেল। তাহলে আমরা কি দেখি? উই হ্যাভ ইম্প্রপার টাইম ইন্টারভেল equal to proper time interval by হচ্ছে √1 - b square by c square। তাহলে আমাদের লাগবে ইম্প্রপার টাইম। এটা কি হচ্ছে ইম্প্রপার টাইম? তাহলে ইম্প্রপার টাইম কত আসলে হচ্ছে 20.2। ওকে, ইকুয়াল টু প্রপার টাইম ইন্টারভেল ইনটু 1 - b এর মান কত? এই যে 0.99c, তার মানে এটা স্কয়ার ইনটু c স্কয়ার বাই হচ্ছে c স্কয়ার। তাহলে c স্কয়ার কাটলো। সো প্রপার টাইম ইন্টারভেল equal to by 20.2 into √1 by 1 minus 0.99 তার স্কয়ার। এটা করলে কত আসবে রে? 199। ওকে, তার মানে আসবে হচ্ছে 81
তার মানে 1 মাইনাস 0.9 রুট, তার মানে এটা গুণ করলে মোটামুটি আসবে হচ্ছে 0.1920 প্লাস, হ্যাঁ তাহলে 2 ইয়ার্স এর কাছাকাছি আসতেছে, 2.5 এমন আসবে। ওকে, 2 ইয়ার্স এর পাশাপাশি আসবে 0.19, 2 ইয়ার্স এর আশেপাশে আসবে। তোরা ক্যালকুলেশন করে একটু দেখতে পারিস, এটা আমি আশেপাশে দেখে দিলাম, এক্সাক্ট ক্যালকুলেশন করে দেখে নিস। ওকে, তাহলে প্রপার টাইম ইন্টারভ্যাল আসলে হচ্ছে 2 ইয়ার্স এর আশেপাশে। তাহলে রিতার বয়স কত হইল? রিতা যখন ঘুরে আসলো, রিতা কত ভাববে যে ওর বোনকে বা ওর ভাইকে ছেড়ে গেছে, আবার যখন ঘুরে আসলো কতদিন টাইম লাগলো? রিতার কাছে টাইম লাগলো হচ্ছে 2 বছর। তাহলে রিতার বয়স হলো, এজ অফ বি ইজ 20 বছরে গেছে, ওর ঘড়িতে কত হচ্ছে? 2 বছর বাড়ছে, তার মানে টোটাল হচ্ছে কত? হচ্ছে 22 ইয়ার্স। তাহলে ভালো করে দেখ, 2.8। ওকে, এটা হচ্ছে 2.8। তাহলে ভালো করে দেখ এবার, ওরা দুইজন টুইন ছিল, কিন্তু কি করছে? রিতা বার্থডে সেলিব্রেশন করার জন্য স্পেসশিপ নিয়ে চলে গেছিল, এখন আইসা দেখলো ওর ভাই তো বুড়া হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, মোটামুটি বুড়া, ওর ভাইয়ের বাচ্চা টাচ্চা হয়ে গেছে। ওকে, এবার রিতার বয়স কত হইতেছে? মাত্র 22 বছর। যেমন গেছে, মেয়ে একদম অমন ইয়ংই আছে, সুন্দর মেয়ে গেছে, সুন্দরই গেছে, এখন একদম সুন্দর তচ্চা হয়ে আছে, ঠিক আছে, একদম ইয়ং বয়স। তার মানে এইখানে কি হচ্ছে? টাইম ডাইলেশন দেখা গেল। টাইম ডাইলেশন কেন? মুভি ক্লকটা কি হচ্ছে? স্লো চলতেছিল, স্লো চলছিল, ওই জন্য তোর বয়স কি হচ্ছে? বাড়েনি। এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে টুইন প্যারাডক্স। ঠিক আছে, তাহলে দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ টুইন প্যারাডক্স। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ টুইন প্যারাডক্স। এবার ইন্টারেস্টিং জিনিস দেখ, তার মানে তোদের যদি কারো বয়স বাড়াইতে ইচ্ছা না করে, তাহলে সোজা কি কর? একটা স্পেসশিপ বানা, স্পেসশিপ নিয়ে ঘোরাঘুরি শুরু করে দে। ওকে, তাহলে বয়স তোর বাড়বে না, তুই ইয়ং ইয়ংই থাকবি। ওকে, এই জন্য কিন্তু এটা কিন্তু বাস্তবেও দেখা যায়, প্র্যাকটিক্যালিও একটু দেখা যায়। তোদের বলি, তোরা তো আশা করি নাসার স্পেসশিপ গুলো যখন যায়, এগুলা একটু দেখিস, ফিজিক্সও নিছিস, আশা করি ইন্টারেস্ট আছে তোদের। ঠিক আছে, যখনই স্পেস স্টেশনে যায়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যায়, গিয়ে যখন ফিরে আসে না, তখন ওদের ডাটা দেখিস, ডাটা দেয়, নাসার সাইটে দেখবি দেওয়াই আছে। ওদের কিন্তু যখন একটা মহিলা যেমন সব থেকে বেশি দিন ছিল, 6 মাস 5 দিন স্পেসে ছিল, ওর ক্ষেত্রে কিন্তু 0.000 সামথিং মিলি সেকেন্ড টাইম কিন্তু ওর হচ্ছে কমে যায়। ঠিক আছে, ও কিন্তু একটু পরে চলে, কিন্তু এটাকে বোঝা যায় না এত, কারণটা হচ্ছে আমাদের স্পেসশিপের, নর্মাল স্পেসশিপের ভেলোসিটি কি থাকে? খুবই কম থাকে। এবার দেখ এইখানে ভেলোসিটি কত নিলাম আমরা? ভেলোসিটি নিলাম হচ্ছে 0.99c, মানে লাইটের ভেলোসিটির আশেপাশে, কিন্তু আমাদের স্পেসশিপের ভেলোসিটি খুবই খুবই কম থাকে। এই জন্য এই টাইম ডিফারেন্সটা এখানে যেমন এতটা আসলো, কিন্তু এক্স্যাক্টলি যারা স্পেস স্টেশনে যায় তাদের টাইম ডিফারেন্সটা কিন্তু অনেক অনেক কম আসে, কিন্তু তবুও মিলি সেকেন্ডের সামথিং 0.00 মিলি সেকেন্ডের হচ্ছে মাইক্রো সেকেন্ডের তারতম্য দেখা যায়। ঠিক আছে, ওদের ডাটাই দেখবি যখন আসে ফিরা ডাটা গুলো পাবলিশ করে নাসার ওয়েবসাইট। ওকে, সো এটা কিন্তু সত্যি সত্যি একটা মানে অরিজিনাল ঘটনা, টুইন প্যারাডক্স। এবার তোদের টুইন প্যারাডক্স সম্বন্ধে যদি একটু কৌতূহল হয়, তাহলে একটু আগে যেমন সুরাজ বলতেছিল ইন্টারস্টেলার মুভিটা দেখবি। এখানে ইন্টারস্টেলার কে কে দেখছিস বলতো একটু? ইন্টারস্টেলার কে কে দেখছিস? সুরজ, সুরজ দেখিস নাই? ওকে, মারিয়া, রিতা, ওকে,
শোন শোন, তোদের আজকে সাজেস্ট করবো ইন্টারস্টেলার মুভিটা একবার দেখ। আমি যে পুরো এসটিআর পড়াইতেছি, আমি সেদিনকে অফলাইন ব্যাচে ওদের দেখাইতেছিলাম আর বোঝাইতেছিলাম এসটিআর এর কনসেপ্ট গুলা। তোদেরকে তো ওইটা সুবিধা নাই তোদের বোঝানোর, বাট ইন্টারস্টেলার একবার দেখিস, ঠিক আছে? ইন্টারস্টেলার মাস্ট, তাহলে এটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারস্টেলারে এটাই দেখাচ্ছে, তোদের একটু গল্পটা বলি, তোদের সুবিধা হয়ে যাবে। ইন্টারস্টেলারে কি হয় বলতো, পুরো জিনিসটা বলতেছি না আমি, টুইন প্যারাডক্সের ব্যাপারটাই খালি বলতেছি। ওইখানে দেখবি যে টুইন প্যারাডক্সের ব্যাপারটাই কি হয়, যে একজন মানুষ থাকে আর ওর মেয়ে থাকে, ওকে? হচ্ছে কোনো একটা কারণে, আমি একদম মুভিটার ভিতরে যাচ্ছি না, কোনো একটা কারণে ওই যে মানুষটা আছে অর্থাৎ মেয়েটার যে বাবা, মেয়েটার বাবার হচ্ছে স্পেসে যাওয়া দরকার, ও স্পেসে যায়। স্পেসে যায় অনেক ঘটনা ঘটে, ওইখানে ঘটনা ঘটার পরে ওর একটা দরকার পড়ে, একটা ওয়ার্ম হোলের ভিতরে ঢুকে যায়। তাহলে ওয়ার্ম হোলের ভিতরে যখন ঢুকে যায় তখন যে কোনো স্পিড, লাইটের স্পিডে চলে যায় বা লাইটের থেকেও বেশি স্পিডে চলে যায়, ওকে? সো ওয়ার্ম হোলের ভিতরে যখন ঢুকে, তার মানে লাইটের স্পিডে গেছে, এবার হচ্ছে ওর কি বয়স হচ্ছে কমে যায়। তারপরে 4 ডাইমেনশনাল স্পেসে যায়, অনেক কিছু হয়, আমি অন্য কোনো দিন বোঝাবো, তোরা আগে সিনেমাটা দেখ, তখন না হয় কোনো না কিছু না বুঝলে বোঝাবো, আর বা সিনেমাটা না দেখলে এখন বলে লাভ নেই এগুলা। যাই হোক, এগুলো ঘটনার পর যখন পৃথিবীতে ফিরে আসে মানুষটা, আসার পর ওই যে মেয়েটার বাবাটা তো ও অমনই থাকে দেখতে, জাস্ট বয়স অল্প একটু বাড়ছে, কিন্তু আসার পর পৃথিবীতে আসার পর দেখে মেয়েটা বুড়ি হয়ে গেছে, মেয়েটা হসপিটালে ভর্তি হয়ে আছে, ঠিক আছে? ওর মেয়ে হসপিটালে ভর্তি আছে। তো ওইটাই দেখায় যে টুইন প্যারাডক্স, ওর বাবার বয়স অমনই আছে, কিন্তু ওর মেয়ের বয়স কি হয়ে গেছে, অনেক বেড়ে গেছে, ঠিক আছে? সো তোরা ইন্টারস্টেলার মুভি দেখিস, প্রচুর কনসেপ্ট পাবি, গ্রেট পাবি, অনেক কিছু বুঝবি না, 2-3 বার দেখিস মুভিটা, তারপরে, ঠিক আছে? আমি তো অনেক ছোটবেলায় দেখছিলাম, তখন প্রথমে কিছুই বুঝি নাই, আর পরবর্তীতে দেখছি, ঠিক আছে? তোদের যদি ইংলিশ দিয়ে দেখতে প্রবলেম হয়, একটু হিন্দিতে দেখতে পারিস, যদিও হিন্দিতে আমি সাজেস্ট করি না কাউকে, কারণ খুবই বাজে ডাবিং হয়, ঠিক আছে? ইংলিশ মুভি সবসময় ইংলিশেই দেখা, ওকে? তাহলে ইমোশনস গুলা বুঝতে পারবে, না হলে ইমোশনস বোঝা যায় না, হিন্দিতে ভুলভাল ডাবিং হয়, ওকে? তো যাই হোক, আর যদি এটা কঠিন মুভি, তো যদি কেউ না বুঝিস হিন্দি ডাবিং এও দেখতে পারিস, বাট ঠিক আছে, বহুত কিছু দেখাবে, তুই একবার দেখ, তারপরে তোদেরও 4 ডাইমেনশনাল স্পেস ওই সিনেমায় দেখাচ্ছে, কিন্তু এখন নাই, তোদের মোটামুটি সেমিস্টারের দিকে থাকতে পারে, এখন তো সিলেবাস দেয়নি। তো যখন 4 ডাইমেনশনাল আসবে তখন আরো ডিটেলসে বোঝাইতে পারবো, ঠিক আছে? অনেক কিছু, তারপর ওয়ার্ম হোল, ঠিক আছে? আর তোদের মনে রাখিস, এখন কিন্তু ফিজিক্সের একটা জগতে ধীরে ধীরে ঢুকতেছিস। ফিজিক্স একটা জিনিস বলি, যতদিনই আমার কাছে আমি পড়াবো, দেখবি যে কত ইন্টারেস্টিং ভাবে ধীরে ধীরে ঢুকি। এখনো তোরা তো ক্লাসিক্যাল ওয়ার্ল্ড, যখন কোয়ান্টাম ওয়ার্ল্ডে ঢুকবি না, তো পুরো জীবনটাকে দেখবি আলাদা ভাবে দেখা শিখে যাবে। মানে আমার কাছে কোয়ান্টাম মেকানিক্স আর নিউক্লিয়ার ফিজিক্স, এই দুটো জিনিস মানে নেচারের ভাই বা নেচার বলতে পারিস, ওরা দুইজন নেচারের সঙ্গে প্যারালালি চলে, ওকে? তো নেচারকে বা ভগবানকে, আল্লাহকে, কৃষ্ণকে, যাকেই এক্সপ্লেন করার চেষ্টা কর, কোয়ান্টাম মেকানিক্স, নিউক্লিয়ার ফিজিক্স সব থেকে সুন্দর জিনিস একটা, ঠিক আছে? তো কোয়ান্টাম ওয়ার্ল্ডে যখন প্রবেশ করবি তোরা, কোয়ান্টাম মেকানিক্স যখন শিখবি ধীরে ধীরে, তখন বুঝবি যে কত সুন্দর জিনিস শিখতে পাবি। ফিজিক্স যারা পড়ে না তারা এই জিনিসগুলো একদম মিস করে যায়, ঠিক আছে? কোয়ান্টাম ওয়ার্ল্ডে ঢোকার পর না জীবন একদম সুন্দর চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ইভেন তোর লাইফকেও দেখার, তোর যে ফিলোসফি গুলো থাকবে, সেই ফিলোসফি গুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সুন্দরভাবে বুঝবি, কোয়ান্টাম বহুত কিছু শেখাবে, ওকে? আর তোদের একটা জিনিস বলি, যেমন আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়তেছি বা এসটিআর পড়তেছি, এবার তোরা পরবর্তীতে কেউ যদি একটু ভালো করে পড়াশোনা করিস, আরো হায়ার লেভেলে পড়াশোনা করিস, হায়ার এডুকেশনে যাস, যখন জিটিআর পড়বি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আরো কত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আরো অনেক কিছু দেখবি। কনসেপ্ট পড়ি, জিটিআর এর কনসেপ্ট বলে, যেমন আমরা কি বলি, আপেল গাছ থেকে নিচে পড়ে, জিটিআর বলে না, কোনোদিন আপেল। তো এখন এগুলো বোঝাইতে চাই না, পরে বোঝাবো, বাট মনে রাখিস এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিস, ধীরে 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 শিখতে, একটু টাইম লাগবে শিখতে,
বা শিখবি আর দেখিস, তাহলে ফিজিক্সের প্রতি আরো ইন্টারেস্ট পাবে। একটা হচ্ছে গ্রেভিটি, ইন্টারস্টেলার, ঠিক আছে, ওপেনহাইমার রিসেন্ট আছে, ওপেনহাইমার দেখতে পাচ্ছি, ওইটা যদিও ফিজিক্সের এত কিছু নাই, বাট সায়েন্টিস্ট গুলো কেমন করে সাথে থাকে, ঠিক আছে, ওগুলো বুঝতে পারবে ওপেনহাইমার। তো এগুলা সিনেমা অন্তত দেখিস, ঠিক আছে। টেনেট, টেনেট খুবই ভালো জিনিস, ঠিক আছে, এগুলা আর কি। টেনেটের কনসেপ্টটা এর পরের দিন ক্লাসে একটু বোঝাবো, কারণটা ওইটাই আমাদের থিওরি থাকবে, টেনেট যেটার উপর তৈরি হওয়া জিনিস। ওকে, আর তারপরে আরেকটা মুভি বলতে ভুলে গেলাম, অ্যান্টম্যান, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স এর উপর দেখতে পারি। তো আজ, ঠিক আছে, আর কয়টা প্রবলেম আমি না তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা প্রবলেম পাঠাই দেবো, প্রবলেমটা সলভ করিস। আমি ভুলেই গেছিলাম, আমার অফলাইন ব্যাচ এখন আসে, ওরা ফোন করতেছে, ঘর খুলি। ওকে, আর আমি প্রবলেম পাঠাই দেবো, তোরা ওইটা করে পাঠাই দে, না হলে আমি পরের দিন করাই দেবো, আর আগের হোমওয়ার্কটাও পরে করাই দেবো, যার যার হয় নাই। ওকে, ঠিক আছে, চল টাটা। ওকে।